where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি তোমরা সবাই ভালো আছো। এই লকডাউন পর্বের মধ্যে আমাদের মালদা জেলা প্রশাসন এবং ডিআই অফিসের উদ্যোগে তোমাদের জন্য যে টেলি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই পর্বের অন্তর্গত আজকে আমি অর্জুন কুমার দাস, মালদা মহিষমাটি ধীরেন সাহা বিদ্যাভবনের জীবন বিজ্ঞানের শিক্ষক, আজকে তোমাদের ক্লাস 9-এর আমি রেসপিরেশন পড়াবো। তো রেসপিরেশন, যেটিকে আমরা শ্বসন বলছি, সেই রেসপিরেশন জিনিসটা কি? আমরা জানি যে প্রত্যেক অর্গানিজম, যেগুলো লিভিং থিংস রয়েছে, তাদের জীবনে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের জৈবনিক কার্য সম্পন্ন করতে হয়। সেই জৈবনিক কার্য সম্পন্ন করার জন্য একটা এনার্জি দরকার পড়ে, মানে শক্তির দরকার পড়ে। তো সেই এনার্জি ছাড়া কোনো অর্গানিজম তার বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যগুলো সম্পন্ন করতে পারবে না। তো সেই এনার্জি আমরা পাই কোথা থেকে, তাই না? সেই এনার্জি পাই আমরা কোথা থেকে? তো এই শক্তি পাই আমরা খাদ্য থেকে, ফুড থেকে পেয়ে থাকি। তোমরা জানো যে উদ্ভিদ, একমাত্র সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারে, এবং বিভিন্ন জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে, এবং সেই খাদ্যর মধ্যে যে শক্তিটা থাকে, সেই শক্তিটাই কিন্তু আমরা কাজে লাগাই। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় তোমরা জানো যে উদ্ভিদ কি করে? বাতাসের কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ তৈরি করে, তাই না? গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে, এবং তার সাথে অক্সিজেন উৎপন্ন হয়, সেটা তোমরা জানো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। এই যে গ্লুকোজ জাতীয় যে খাবারটা তৈরি হয়, সেই খাবারের মধ্যে কিন্তু সৌরশক্তি, মানে সোলার এনার্জি যেটা রয়েছে, সেটা স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। ঠিক আছে? এবার যখন কোনো জীব এই খাবারটাকে গ্রহণ করে, তখন সেই খাদ্যের জারণ ঘটে। জারণ যদি হয়, তাহলে খাদ্যের মধ্যে থাকা স্থৈতিক শক্তিটা গতিশক্তি বা তাপ শক্তিরূপে রূপান্তরিত হয়, যে শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন অর্গানিজম বিভিন্ন রকমের জৈবনিক এবং শারীরবৃত্তীয় কার্যগুলো সম্পন্ন করতে পারে। তো কিভাবে এই খাদ্যটা জারিত হচ্ছে, কিভাবে শক্তিটা এখান থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা দেখব। সেটা হচ্ছে কি? রেসপিরেশন। তো এই রেসপিরেশন যেটা রয়েছে, সেই রেসপিরেশনের যে আমরা যদি এগুলো দেখি, মানে পার্টগুলো দেখি, ঠিক আছে, রেসপিরেশনের পার্ট যদি দেখি আমরা, তাহলে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটা কি? অঙ্গ স্তরীয় শ্বসন রয়েছে, ঠিক আছে, যেটাকে বলা হয় অর্গানিজম লেভেল রেসপিরেশন। আর একটা রয়েছে সেলুলার লেভেল রেসপিরেশন, ঠিক আছে, বা কোষীয় স্তরে যেটাকে শ্বসন বলছি আমরা, সেটা। তো প্রথমে দেখব আমরা অঙ্গ স্তরীয় রেসপিরেশন, ঠিক আছে। তো এই মাঝখানে আর একটা কিন্তু ভাগ রয়েছে অলরেডি, ঠিক আছে। সেটা যদি বলি, তাহলে ব্যাপারটাকে এই রকম দেখাবো আমরা। এটাকে যদি আমরা রেসপিরেশন যদি বলা হয়, তাহলে মেনলি এটাকে তিনটা ভাগ নয় কিন্তু, ঠিক আছে, রেসপিরেশনের ভাগ বলছি না আমি, তিনটা পার্ট বলছি, ঠিক আছে। সেই পার্টগুলো কি কি রয়েছে? যেমন একটাকে বলা হয় ব্রিদিং, ব্রিদিং রয়েছে। 2 নম্বর রয়েছে এক্সটার্নাল
এক্সটার্নাল রেসপিরেশন, ঠিক আছে, আরেকটা রয়েছে ইন্টারনাল রেসপিরেশন, ইন্টারনাল রেসপিরেশন রয়েছে। তো এই জিনিসটাকে একটুখানি বুঝে নিন একটুখানি। রেসপিরেশনের যে তিনটা পার্ট যেটা বললাম সেটা কি হলো, ব্রিদিং, এক্সটার্নাল রেসপিরেশন, আরেকটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। ব্রিদিং কোনটা, যেটাকে আমরা শ্বাসকার্য বলি, সেই শ্বাসকার্য অংশটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অঙ্গস্তরীয় শ্বসন, সেটা ঠিক আছে। ব্রিদিং মানে শ্বাসকার্য যেটা শ্বসন সেটাই। তো ব্রিদিংয়ের ক্ষেত্রে কি হয়, ব্রিদিং যেটাকে শ্বাসকার্য বলছি আমরা, সেটা কি হয়, আমরা কি করি যে নিঃশ্বাস প্রশ্বাস, এই নিঃশ্বাস এবং প্রশ্বাসকে একসাথে বলা হয় ব্রিদিং বা শ্বাসকার্য। প্রশ্বাস কোনটা, যেটা আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি, অ্যাকচুয়ালি বাতাস থেকে তো আমরা অক্সিজেনকে তো সিলেক্ট করতে পারি না, তো বাতাস থেকে আমরা বাতাসটাকে যেটা নিয়ে আমরা সেই বাতাসটা যখন আমরা ভিতরে নিচ্ছি সেটাকে বলছি আমরা কি, সেটা বলছি আমরা প্রশ্বাস, ঠিক আছে। আর সেই বাতাসটা যখন আবার বাইরে বের করছি আমরা, ম্যাক্সিমাম যেখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটাকে বলছি আমরা নিঃশ্বাস। তো নিঃশ্বাস হচ্ছে যেটা আমরা বাইরে বের করছি সেটা নিঃশ্বাস, আর প্রশ্বাস হচ্ছে যেটা আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে প্রশ্বাস, সেটাকে ব্রিদিং বলা হয়, ঠিক আছে। তো এই জায়গাটাতে যদি দেখি আমরা, এখানে এটাকে আমি জায়গা নেই বলে সেটাকে মুছে ফেললাম আমি। তো আমরা যদি দেখি ব্যাপারটা, এটা আমাদের ট্র্যাকিয়া বা শ্বাসনালী যেটাকে বলছি আমরা, সেই ট্র্যাকিয়াটা এখানে দুটো ভাগে ভাগ হয়েছে, যাকে বলছি আমরা ব্রঙ্কাস, ঠিক আছে। চলি এটা প্রাইমারি ব্রঙ্কাস, এভাবে এটা ভাগ হয়েছে, ঠিক আছে। ভাগ হয়ে গিয়ে কী হয়েছে, এটা যে ফুসফুস যেটা রয়েছে সেই ফুসফুসের মধ্যে অসংখ্য বায়ুথলি রয়েছে, ঠিক আছে, বায়ুথলি বা অ্যালভিওলাই বলা হয়। তো ফুসফুসের গঠনটা আমি একটু পরে আসছি, এই জায়গায় ব্রিদিং বলতে গিয়ে আমাকে এই গঠনটা একটু বলতেই হবে, নাহলে হবে না, যেটাকে শ্বাসকার্য বলছি আমরা, ঠিক আছে। তো আমি যদি একটা বায়ুথলিকে যদি নিই আমি, ঠিক আছে, একটা অ্যালভিওলাই বা বায়ুথলিকে যদি নিই আমি, এখানে ফুসফুসের ভিতর থেকে একটা বায়ুথলিকে যদি নিই, এখানে কি হয়, আমরা অক্সিজেন গ্রহণ করলাম, সেই অক্সিজেনটা এখানে কি হচ্ছে ট্র্যাকিয়া, যেটাকে শ্বাসনালী বলছি। তারপরে এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সারি ব্রঙ্কাস, এভাবে ভাগ রয়েছে অনেক, ঠিক আছে। স্মল ব্রঙ্কাস, তারপরে রয়েছে টার্মিনাল ব্রঙ্কাই রয়েছে, রেসপিরেটরি ব্রঙ্কাই রয়েছে, তারপরে রয়েছে অ্যালভিওলারি ডাক্ট রয়েছে, তারপরে রয়েছে অ্যালভিওলাল শেক রয়েছে, তারপরে রয়েছে অ্যালভিওলাই মানে যেটা আমরা বায়ুথলি বলছি। এতগুলো এখানে জায়গা রয়েছে কিন্তু, ঠিক আছে। তো আমরা সরাসরি দেখছি যে অক্সিজেন যখন এখানে বায়ুথলিতে আসলো তখন ঘটনাটা কি ঘটে, তাহলে এখানে এবার আমরা একটা বায়ুথলিকে শুধুমাত্র নেব, ঠিক আছে। ফুসফুসের মধ্যে থাকা একটা বায়ুথলিকে যদি নিই আমি, তাহলে ব্রিদিং কোন অংশটা, বাতাস থেকে অক্সিজেন নিলাম আমরা, সেটা কোথায় আসলো, বায়ুথলির মধ্যে আসলো। আর প্রত্যেক বায়ুথলিকে ঘিরে কিন্তু অসংখ্য রক্তজালক রয়েছে, সেটা তোমরা জানো। সেই ব্লাড যে ব্লাড ক্যাপিলারিগুলো রয়েছে, সেই রক্তজালকগুলো রয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে, এটা এসেছে হৃৎপিণ্ড থেকে। হৃৎপিণ্ডের যেটা আমাদের ডান নিলয়, সেই ডান নিলয় থেকে যেটা ফুসফুসীয় ধমনী যেটা বলছি আমরা, সেই ফুসফুসীয় ধমনী কিন্তু অ্যাকচুয়ালি যায় কোথায়, লাংসের মধ্যে, সেখানে গিয়ে ব্রাঞ্চ হয়, ব্রাঞ্চ হয়ে গিয়ে যে ক্যাপিলারিটা তৈরি করে রক্তজালকটা, সেই রক্তজালকের মধ্যে এটা একটা রক্তজালক আমি এখানে দেখালাম। এখানে কি হয়, যে অক্সিজেনটা আসলো বায়ুথলির মধ্যে, সেই বায়ুথলির থেকে সেই অক্সিজেনটা যায় কোথায়, ওই রক্তজালকের রক্তের মধ্যে যায়। তোমরা জানো যে সেই রক্তের মধ্যে যে আরবিসি যেটা রয়েছে, যার মধ্যে হিমোগ্লোবিন রয়েছে, সেই হিমোগ্লোবিনের হিম পার্ট মানে যেটা লৌহ পার্ট যেটা রয়েছে, সেই লৌহ অংশটা অক্সিজেনটাকে নেয়। আর এই রক্তের মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড CO2 কোথায় যায়, বায়ুথলিতে যায়। তো এইটুকু জায়গাটা মানে এটা যদি বাদ দিই আমি, তাহলে বাতাসের অক্সিজেন বায়ুথলিতে আসলো, আর বায়ুথলির কার্বন ডাইঅক্সাইড আবার বাতাসে ফিরে গেল, সেটাই হচ্ছে ব্রিদিং। বোঝা গেল, রেসপিরেশনের একটা পার্টের মধ্যে ব্রিদিং কোন অংশটা, শ্বাসকার্য কোন অংশটা, বাতাস থেকে অক্সিজেন বায়ুথলিতে আসা আর বায়ুথলির কার্বন ডাইঅক্সাইডটা আবার বাতাসে ফিরে যাওয়া, এটাই হচ্ছে ব্রিদিং। তাহলে এক্সটার্নাল রেসপিরেশন কোনটা, এই যে দ্বিতীয় পার্ট হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। দ্বিতীয় পার্ট কোনটা, এই যে বায়ুথলির অক্সিজেন রক্তের মধ্যে প্রবেশ করলো আর রক্তের মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করলো, এইটুকু যে অংশটা তাকে বলছি আমি এক্সটার্নাল রেসপিরেশন বলা হয়ে থাকে। তাহলে ইন্টারনাল রেসপিরেশন কোনটা, অ্যাকচুয়ালি এই ইন্টারনাল রেসপিরেশনকেই বলা হয় কি সেলুলার রেসপিরেশন, মানে কোষ স্তরীয় রেসপিরেশন বলা হয়ে থাকে। এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন,
অর্থাৎ যেটা ইন্টারনাল রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন কোন জায়গাটা, কোনটা? এখানে তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এই যে এখানে অক্সিজেনটা আসলো, কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে ঢুকে গেল, তাহলে এবার এই রক্ত জালক দিয়ে যে ব্লাডগুলো যাচ্ছে সেটা কি ওটুযুক্ত রক্ত, মানে বিশুদ্ধ রক্ত। অবশ্য বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্তের ব্যাপারটা আসলে কি রয়েছে, যে সব রক্তের মধ্যে, সেই বিশুদ্ধ রক্ত হোক বা দূষিত রক্ত হোক, সব রক্তের মধ্যেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। এই নয় যে বিশুদ্ধ রক্ত মানে যে রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, না না না। সব সময় বিশুদ্ধ রক্ত হোক বা দূষিত রক্ত হোক, ব্লাডের মধ্যে সব সময় কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। যাই হোক, যেটা বলছি যে এই রক্তটা তাহলে কি হলো, বিশুদ্ধ রক্ত হয়ে গেল। এবার এই রক্তটা মানে এই ব্লাড এবার কাকে অক্সিজেন দেবে, সেল বা টিস্যুকে অক্সিজেন দেবে। ঠিক আছে, টিস্যু, কলা কাকে বলে তোমরা জানো, যে কতগুলো কোষ যখন উৎপত্তি এবং কার্যগতভাবে একই রকমের হয়, একই কাজ সম্পন্ন করে, তাকে টিস্যু বা কলা বলা হয়। তো এই ব্লাড কী হবে, কী করবে, সেলের মধ্যে মানে কোষ দেহের মধ্যে ছড়িয়ে গিয়ে টিস্যুগুলোকে অক্সিজেন দেবে। টিস্যুকে যখন অক্সিজেন দিচ্ছে তখন কি হয়, টিস্যুতে অক্সিজেন দিল, আর টিস্যুর মধ্যে উৎপন্ন হওয়া খাদ্যের জারণের ফলে কার্বন ডাই অক্সাইড সেই ব্লাডের মধ্যে ফিরে আসলো। তাহলে এই যে টিস্যু লেভেল বা সেল লেভেলে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান হলো, সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি কি, সেলুলার রেসপিরেশন। আর এই সেলুলার রেসপিরেশনের সময় সেলের মধ্যে অক্সিজেন যাওয়ার পরে ওখানে এনজাইমেটিক্যালি মানে উৎসেচকের সাহায্যে খাদ্যের জারণ ঘটে। যে খাদ্যটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যেটা তৈরি হয়েছিল, আগে যেটা বলেছিলাম, সেই খাবারের জারণ ঘটে। আমরা জানি যে আমরা যে খাবারগুলো খাই সেটা জটিল খাদ্য। সেই জটিল খাদ্য আমাদের পৌষ্টিক তন্ত্রের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন উৎসেচকের সাহায্যে পরিপাক হয়। পরিপাক হলে সেই জটিল খাদ্য সরল খাদ্যে রূপান্তরিত হয়, এবং সেই সরল খাদ্যের যে অংশটা যেটা হলো, সেই সরল খাদ্যটা ক্ষুদ্রান্তের ভিলায় দ্বারা সেটা অ্যাবজর্ব হয়। ক্ষুদ্রান্তের ভিলায় তোমরা জানো রক্তজালক পূর্ণ থাকে প্লাস লসিকা পূর্ণ থাকে, লসিকা বাহ থাকে। সেখান থেকে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো, সরল খাদ্যগুলো অ্যাবজর্ব হয়ে গিয়ে ব্লাডে যায়। ব্লাড কী করে, প্রত্যেকটা কোষের মধ্যে সেই খাবারগুলোকে ঢুকিয়ে দেয়। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে মেনলি যে খাবারটা আসে সেটা কে আসে, গ্লুকোজ আছে। ঠিক আছে, C6H12O6 গ্লুকোজ খাবারটা আসে। সেই গ্লুকোজ খাবারটা এখানে অক্সিজেনের উপস্থিতিতে অথবা কখনো কখনো কোনো কোনো জীবের ক্ষেত্রে অনুপস্থিতিতেও এই গ্লুকোজ জাতীয় খাদ্যের কী হয়, জারণ ঘটে। অ্যাকচুয়ালি এটাকেই বলা হয় রেসপিরেশন। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোষের মধ্যে থাকা যে খাবারগুলো রয়েছে, সরল খাদ্য রয়েছে, সেই সরল খাদ্যের জারণ ঘটে। তার ফলে কি হয়, খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি রয়েছে, কিছুক্ষণ আগে বললাম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি হয়, সেই খাবারের মধ্যে সৌরশক্তিটা স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে, এবং সেই স্থৈতিক শক্তিটা শ্বসনের সময় জারিত হয়, এবং খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিটা গতিশক্তি বা তাপশক্তি রূপে রূপান্তরিত হয়। তো রেসপিরেশনের সময় অ্যাকচুয়ালি খাদ্যের মধ্যে থাকা স্থৈতিক শক্তি তাপশক্তি বা গতিশক্তি রূপে রূপান্তরিত হয়ে থাকে। তো সেলুলার যেটাকে বলছি আমরা অর্গান লেভেল যেটা রেসপিরেশন যেটা বললাম ফার্স্ট টাইমে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ব্রিদিং মানে শ্বাসকার্যটাকে অ্যাকচুয়ালি বলা হয় অর্গান লেভেল রেসপিরেশন। তো উদ্ভিদের ক্ষেত্রে কি রেসপিরেশন ঘটে? হ্যাঁ, রেসপিরেশন যদি বলি কোথায় ঘটে, তাহলে বলবো রেসপিরেশন প্রত্যেকটা সজীব কোষের মধ্যে ঘটে। কোথায় ঘটে বললাম, প্রত্যেকটা সজীব কোষের মধ্যে রেসপিরেশন ঘটে। কখন ঘটে? সব সময় ঘটে, 24 আওয়ার্স সব সময় শ্বসন ঘটে, প্রতিটা সজীব কোষের মধ্যে ঘটে। শ্বসন বস্তুটা কি, রেসপিরেটরি সাবস্ট্রেট যেটা বলছি আমরা, সেই রেসপিরেটরি সাবস্ট্রেটটা কি? তো মেনলি রেসপিরেটরি সাবস্ট্রেট যেটা রয়েছে, ঠিক আছে, রেসপিরেটরি যে সাবস্ট্রেট যেটা রয়েছে মেনলি সেটা হয় গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ রেসপিরেটরি সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ, এটাকে মনে রাখবে। তো আমি প্রথমে ফিরে আসি আবার কোথায়, যে অর্গান লেভেল রেসপিরেশন। ঠিক আছে, সেখানে কি হচ্ছে, শ্বাসকার্য ব্যাপারটা মেইন। তো উদ্ভিদের ক্ষেত্রে এই যে অর্গান লেভেল যে শ্বাসকার্য যেটা ঘটে, রেসপিরেশন যেটা ঘটে, সেটা কিভাবে হয়, ওদের তিনখানা পদ্ধতি রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে মেনলি।
নাম্বার 1 পত্ররন্ধ্র বা স্টোমাটা যেটাকে বলছি আমরা, ঠিক আছে, পত্ররন্ধ্র, আর এটাকে বলা হয় স্টোমাটা, তোমরা নাম শুনে থাকবে। 2 নম্বর হচ্ছে লেন্টিসেল, ঠিক আছে, লেন্টিসেল রয়েছে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে, শ্বাসমূল। পত্ররন্ধ্র কোথায় থাকে? পত্ররন্ধ্র নামের মধ্যে বোঝা যাচ্ছে, পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র। তো প্রত্যেকটা উদ্ভিদের পাতাতে ছোট ছোট ছিদ্র রয়েছে, ঠিক আছে, ছোট ছোট ছিদ্র রয়েছে, তাকে বলছি আমরা কি? পত্ররন্ধ্র বা স্টোমাটা। এটা খালি চোখে দেখা যায় না। তো যেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী যেটা ডাইকট, সেই ডাইকট উদ্ভিদের পাতার নিচের পৃষ্ঠের দিকে পত্ররন্ধ্র দেখা যায়। আর যেটা মনোকট মানে একবীজপত্রী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কি হয়? 2 পৃষ্ঠেতেই কিন্তু পত্ররন্ধ্রগুলো থাকে, ঠিক আছে। পত্ররন্ধ্র মানে পাতার ছোট ছোট ছিদ্র, ঠিক আছে। সেটা গঠন তোমরা দেখবে, দুটো রক্ষী কোষ থাকে, সহকারী কোষ থাকে, সেটা নিয়ে পত্ররন্ধ্র গঠিত হয়। পত্ররন্ধ্র সাধারণত দিনের বেলা খোলে, রাত্রেবেলা সাধারণত বন্ধ থাকে। তো সেই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা করে থাকে, ঠিক আছে। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে যেটা করছে সেটাকে বলবো আমরা অর্গান লেভেল রেসপিরেশন বলবো। 2 নম্বর লেন্টিসেল। লেন্টিসেল জিনিসটা কি রয়েছে তোমরা জানো বা তোমরা দেখবে বা পড়বে যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে না কাণ্ডের মধ্যে, কাণ্ড, ঠিক আছে, বা যেটা বলছি ব্রাঞ্চ, যেটা ডালপালা, সেই জায়গাগুলোতে ফাটল দেখা যায়, ছোট ছোট ছিদ্রের মতো অংশ দেখা যায়, ঠিক আছে। এটাও কিন্তু খুব একটা খালি চোখে বোঝা যায় না, ঠিক আছে, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এমনিতে দেখা যায়, বোঝা যায়। এই ছিদ্রগুলোকে বলা হয় লেন্টিসেল। তো কিছু কিছু উদ্ভিদ এই পত্ররন্ধ্র তো রয়েছেই তার ক্ষেত্রে, প্লাস তার সাথে লেন্টিসেলও কিন্তু রয়েছে। সেই লেন্টিসেলের মাধ্যমেও কিন্তু বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করতে পারে। 3 নম্বর যেটা বলছি শ্বাসমূল, ঠিক আছে। শ্বাসমূল কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? সব উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু শ্বাসমূল দেখা যায় না। তোমরা ক্লাস 10-এ যখন উঠবে তখন দেখবে, হ্যাঁ, যে অভিযোজন বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে কিন্তু শ্বাসমূল সম্পর্কে কিছুটা বলা রয়েছে। তো শ্বাসমূলটা হচ্ছে যেগুলো লবণাম্ব উদ্ভিদ। লবণাম্ব উদ্ভিদ কাদের বলা হয়? যে উদ্ভিদগুলো লবণাক্ত মাটিতে জন্মায়, ঠিক আছে, এবং সেই উদ্ভিদগুলোর মাটিতে লবণ ছাড়াও আরও কাদার পরিমাণটা বেশি থাকে বলে সেই মাটিতে বায়ু চলাচল ঠিকমতো করতে পারে না। অভিযোজন চ্যাপ্টারে তোমরা দেখবে এটাকে আরও ভালো করে, সেখানে আরও কারণ রয়েছে, আরও অনেক কটা কারণ রয়েছে কেন ওদের শ্বাসমূল সৃষ্টি হয়েছে, তার পিছনে আরও অনেক কটা কারণ রয়েছে, ঠিক আছে। তো সেই বিষয়টা এখানে থাকলে সেটা আমি ডিটেলসে বলতাম, এখানে তো সেই বিষয়টা নেই, আমি জাস্ট ওখানে টাচ করে গেলাম ব্যাপারটাকে। তো এই যে শ্বাসমূল যেটা রয়েছে, সেই শ্বাসমূলের সাহায্যে ওরা কী করতে পারে? শ্বাসকার্য চালাতে পারে, মানে বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করতে পারে। শ্বাসমূলের ক্ষেত্রে কী হয় একটুখানি বলি, যে লবণাম্ব উদ্ভিদের মধ্যে যেটা সুন্দরী, গরান, গেউ, এই যে উদ্ভিদগুলো রয়েছে, সেই উদ্ভিদের শাখা প্রশাখা মূলগুলো, প্রধান মূলটা তো নিচের দিকে যাচ্ছে, প্লাস এই যে শাখা প্রশাখা মূলগুলো রয়েছে, সেই শাখা প্রশাখা মূলগুলো মাটি ভেদ করে উপরের দিকে ওঠে, ঠিক আছে। শাখা প্রশাখা মূলগুলো মাটি ভেদ করে উপরের দিকে ওঠে। এটা কিন্তু তোমরা ক্লাস 10-এ তোমাদের রয়েছে না চলন চ্যাপ্টারটা যেটা রয়েছে উদ্ভিদের যেটা, ঠিক আছে, সেখানেও তোমরা কিন্তু একটা পাবে যে এটাকে বলা হয় মানে জিওট্রপিক চলনের বিপরীত চলন। সাধারণত মূলের মধ্যে তো জিওট্রপিক চলন দেখা যায়, কিন্তু কোন মূল রয়েছে যেখানে ফটোট্রপিক চলন দেখা যায়, মানে জিওট্রপিক চলনের বিপরীতে যায়, একমাত্র উদাহরণ হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে। শ্বাসমূল এই মূলটার ক্ষেত্রে জিওট্রপিকের এগেনস্টে কাজ এখানে চলনটা হয়ে থাকে। যাই হোক, তো এই মূলের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, ঠিক আছে। সেই ছিদ্রের মাধ্যমে, এটাকে নিউমাটোপোর বলা হয় অ্যাকচুয়ালি, এই ছিদ্রের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়ে থাকে, ঠিক আছে। তো উদ্ভিদের ক্ষেত্রে এই 3খানা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে ওরা কি করে? বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে থাকে। এবার প্রাণীর বেলায় যদি বলি, তাহলে দেখব যে প্রাণীর এই বাতাস থেকে অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, এই ব্যাপারগুলোকে আমরা দুটো ভাগে কিন্তু ভাগ করতে পারি, ঠিক আছে। দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটাকে বলা হয় ডাইরেক্ট, আরটা বলা হয় ইনডাইরেক্ট বলা হয়। ডাইরেক্ট কোনটা? মানে প্রত্যক্ষ। প্রত্যক্ষ কোনগুলো? যারা এককোষী এবং এমন কিছু বহুকোষী জীবও রয়েছে, যেমন তোমরা
প্ল্যান্ট কিংডমের মধ্যে ক্লাস 9-এ তোমরা দেখবে বা পড়েছো হয়তো, হ্যাঁ, পরিফেরা, নিডারিয়া, তারা কিন্তু সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে সরাসরি কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে ঢুকে পড়ে। অর্থাৎ বলতে চাইছি আমি, যে ক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান যদি ব্লাড বা কোনো ক্যারিয়ার ছাড়াই যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট বলবো, আর যে ক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান কোনো ক্যারিয়ারের মাধ্যমে কোষে যাওয়া এবং কোষ থেকে আসা ঘটনাটা ঘটবে সেটাকে ইনডাইরেক্ট বলবো। তো উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, ঠিক আছে, এই ক্যারিয়ারটা হচ্ছে ব্লাড মানে রক্ত এবং লিম্ফ মানে লসিকা। কিন্তু নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে কোনো রকমের কি থাকে না, সার্কুলেশন মিডিয়া থাকে না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ডাইরেক্ট ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে থাকে। ঠিক আছে, তো সেই রকম কিছু প্রাণী রয়েছে যাদের শ্বাস অঙ্গের কথা আমরা উল্লেখ করব। শ্বাস অঙ্গ কোনগুলো? যে অঙ্গগুলো শ্বাসকার্যে অংশগ্রহণ করছে তাকে আমরা শ্বাস অঙ্গ বলবো। ঠিক আছে, তো উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শ্বাস অঙ্গ নেই। উদ্ভিদের ক্ষেত্রে যেটা বললাম, পত্ররন্ধ্র রয়েছে, লেন্টিসেল রয়েছে, শ্বাসমূল রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো নেই। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে দেখব কি, যে প্রাণীদের ক্ষেত্রে শ্বাসঅঙ্গ নির্দিষ্ট রয়েছে। আমরা নিম্ন শ্রেণী থেকে উন্নত শ্রেণীর দিকে যদি যাই তাহলে দেখতে পাবো যে বিভিন্ন রকমের শ্বাসঅঙ্গের উপস্থিতি রয়েছে। যদি অ্যামিবার কথা বলি, এইবার শ্বাসঅঙ্গ কি, তো পার্টিকুলার অ্যামিবার নির্দিষ্ট কোনো শ্বাসঅঙ্গ নেই, ও সমগ্র দেহতলটাই হচ্ছে শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করে। কেন? কারণ অ্যামিবা ইউনিসেলুলার, তোমরা জানো সেটা, তাই না? তো সমগ্র দেহতলটাই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে থাকে। তাহলে ওদের নির্দিষ্ট কোনো শ্বাসঅঙ্গ নেই, সেটা আমরা কিন্তু বলবো। ঠিক আছে, আর যদি একটু উন্নত যদি যাই আমরা, তাহলে দেখবো কোনো কোনো প্রাণীর শ্বাসঅঙ্গ রয়েছে ত্বক, ভেজা ত্বক, স্কিন যেটাকে বলছি আমরা। ঠিক আছে, যেমন কেঁচো যদি বলি আমরা, কেঁচোর ক্ষেত্রে শ্বাসঅঙ্গ ত্বক, ত্বকটা ওদের প্রচণ্ড রক্তজালকপূর্ণ থাকে। এখানে একটা কথা বলি যে শ্বাস অঙ্গের একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু যে বৈশিষ্ট্যটার মধ্যে প্রথমে একটা বলতে গিয়ে বললাম যে শ্বাসঅঙ্গ সবসময় রক্তজালকপূর্ণ হতে হবে। ঠিক আছে, আর কি হতে হবে? আর কি হতে হবে? ওটাকে সিক্ত অবস্থায় থাকতে হবে, মানে ভেজা ভেজা যাতে থাকে, যাতে করে বাতাসের থেকে বা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের সুবিধা হয়ে থাকে। ঠিক আছে, এরকম যদি আমরা চিংড়ি মাছের ক্ষেত্রে যদি দেখি, চিংড়ি মাছের শ্বাসঅঙ্গ কী রয়েছে? ওদের ক্ষেত্রে রয়েছে বুক গিল, মানে বই ফুলকা রয়েছে। ঠিক আছে, চিংড়ি থেকে যদি একটু উন্নত যদি যাই আমরা, অ্যামফিবিয়ার ক্ষেত্রে যদি দেখি, মানে ব্যাঙের ক্ষেত্রে যদি দেখি, ওদের শ্বাসঅঙ্গ কী পাবো আমরা? ব্যাঙের ক্ষেত্রে যে শ্বাসঅঙ্গ রয়েছে সেটা ব্যাঙাচি অবস্থায় রয়েছে, বহিঃফুলকা, তারপরে অন্তঃফুলকা হয়, এবং পূর্ণাঙ্গ ব্যাঙের ক্ষেত্রে হয় ফুসফুস এবং ভেজা ত্বক, স্কিন যেটাকে বলছি আমরা। ঠিক আছে, মাকড়সার যদি শ্বাসঅঙ্গ দেখি তাহলে মাকড়সার শ্বাসঅঙ্গ কী রয়েছে? মাকড়সার শ্বাসঅঙ্গ রয়েছে বুক লাং, যেটাকে বই ফুসফুস বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এভাবে বিভিন্ন শ্বাসঅঙ্গ রয়েছে, তোমরা সেটা দেখবে, সেটা পরীক্ষাতেও আসে, হয়তো মেনশন করে বলে দিল যে এই প্রাণীর শ্বাসঅঙ্গের নাম কি। তবে একটা কথা বলে রেখে এখানে, যে অ্যামফিবিয়া থেকে শুরু করে, ঠিক আছে, অ্যামফিবিয়া থেকে শুরু করে, অ্যামফিবিয়া মানে উভচর যারা রয়েছে, তোমরা অ্যানিমেল কিংডমে তোমরা পড়েছো যে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, পরিফেরা, নিডারিয়া, টিনোফরা, তাই না, সেখান থেকে শুরু করে তোমার প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কোহেলমিনথিস, তারপরে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাউন্টার মাঝে ভাগগুলো রয়েছে। এবার শেষের দিকে যদি যাই আমি, অর্থাৎ ভার্টিব্রাটার ক্ষেত্রে যদি যাই আমি, ভার্টিব্রাটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, তোমরা সেটা জানো, তাই না, একটা ন্যাথোস্টামাটা। এবার এই ন্যাথোস্টামাটা থেকে যদি ঢুকি আমি, তাহলে কী কী পাবো ওখানে? আমি কন্ট্রিস্টিক পাবো, অস্টিকথিস পাবো, অ্যামফিবিয়া পাবো। অ্যামফিবিয়ার পরে কে রয়েছে? রেপটাইল রয়েছে, তারপরে অ্যাভিস রয়েছে, তারপরে ম্যামালিয়া রয়েছে। তো এই পূর্ণাঙ্গ অ্যামফিবিয়া থেকে শুরু করে আপ টু ম্যামালিয়া পর্যন্ত সমস্ত জীবেরই, কি বললাম, অ্যাডাল্ট অ্যামফিবিয়া থেকে শুরু করে আপ টু ম্যামাল পর্যন্ত সমস্ত জীবেরই শ্বাস অঙ্গ হচ্ছে লাংস, ফুসফুস, মনে রাখবে। তাহলে অ্যাডাল্ট অ্যামফিবিয়া থেকে শুরু করে ম্যামালিয়ার যে কোনো প্রাণীর কথা যদি বলে দেয় যে এই প্রাণীর শ্বাসঅঙ্গ কী হবে, অবভিয়াসলি বলবো সেটা ফুসফুস হবে। আমাকে যদি বলা হয় টিকটিকি, টিকটিকি কার মধ্যে পড়বে? রেপটাইলের মধ্যে পড়বে। শ্বাসঅঙ্গ কি? ফুসফুস, কারণ আমরা জানি যে অ্যাডাল্ট অ্যামফিবিয়া থেকে শুরু করে ম্যামাল পর্যন্ত সমস্ত জীবের শ্বাসঅঙ্গ হচ্ছে ফুসফুস। বোঝা গেল কথাটাকে? তো তাদের ক্ষেত্রে যখনই এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের কোনো মাধ্যম যদি থেকে থাকে, মাধ্যম হচ্ছে ব্লাড আর লিম্ফ, তখন তাদের ক্ষেত্রে ইনডাইরেক্ট রেসপিরেশনের কথা বলবো। ঠিক আছে, এবার
প্রাণীর ক্ষেত্রে যেটা বলছি প্রধান আমাদের সিলেবাসে যেটা রয়েছে যে ফুসফুস, ঠিক আছে, সেই ফুসফুসের মাধ্যমে কিভাবে এটা আমাদের শ্বাস প্রশ্বাসটা ঘটে সেটা আমাদের জানতে হবে, সেটা জানা জরুরি। তো সেটা জানতে গেলে আগে আমরা একটুখানি ফুসফুসের গঠনটা যেটা রয়েছে সেই গঠনটা একটুখানি দেখে নেব আমরা, ঠিক আছে, তাহলে ব্যাপারটা একটুখানি ক্লিয়ার হবে, আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তা আমরা জানি আমাদের যে দুটো ফুসফুস রয়েছে, দুটো ফুসফুস, ঠিক আছে। এখানে আমি আরেকবার একটুখানি নামগুলো তোমাদের বলি, হ্যাঁ, এই নামগুলো যেটা বুঝছি সেটা তোমাদের মনে রাখার দরকার নেই, কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, যদি 11 এবং 12-এ বায়োলজি বা কারো যদি টার্গেট থাকে যে আমি মেডিকেল এন্ট্রান্সে বসবো, তাহলে তার প্রিপারেশন কিন্তু এখন থেকেই নিতে হবে। এই নয় যে 11 বা 12-এ যে প্রিপারেশন নেব সেটা কিন্তু হবে না। কেন? কারণ হচ্ছে বেসিক ভিত যেটা না, সেটা 9 থেকেই শুরু হয়। 9, 10-এর অনেক চ্যাপ্টার 11 এবং 12-এ একেবারে সিমিলারিটিজ রয়েছে, অনেক মিল রয়েছে, শুধু পার্থক্য এখানে সংক্ষেপে বলা আছে, ওখানে অনেক বেশি করে বলা আছে। তাহলে ওই বেশি করে জানার জন্য এখন থেকে কিন্তু কিছু কিছু জিনিস জানা জরুরি। তো এখানে তো বলা সম্ভব নেই, এখানে খুব কম সময়ের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করতে হবে আমাদের, কারণ হাতে সময় খুব কম রয়েছে। তোমরা কিন্তু বাড়িতে সেগুলোকে পড়বে যদি সেরকম কোনো লক্ষ্য থেকে থাকে জীবনে, তাহলে ঠিক আছে। তো এখানে কি রয়েছে, এটাকে আমরা শ্বাসনালী বলছি, যেটাকে ট্র্যাকিয়া বলা হয়। আমি কিছুক্ষণ আগে বললাম এই ট্র্যাকিয়াটা দুটো ভাগে, মানে লাংসে ঢোকার আগে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যাকে বলছি আমরা প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস, এই প্রাইমারি ব্রঙ্কাস আবার ফুসফুসের ভিতরে ভাগ হয়, ঠিক আছে, ভাগ হয়ে গিয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস, টারসারি ব্রঙ্কাস, স্মল ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপরে বললাম অ্যালভিওলার ট্র্যাক্ট, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলা এবং অ্যালভিওলার স্যাক, যেটাকে বায়ুথলি, এতগুলো ভাগ রয়েছে পরপর এখানে, ঠিক আছে। তো সেই অক্সিজেনটা শেষ পর্যন্ত কোথায় যায়? সেই বায়ুথলিগুলোতে যায়। তা আমাদের দুটো ফুসফুস রয়েছে আমরা জানি, দুটো ফুসফুসের মাঝখানে এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে তাকে বলা হয় মিডিয়া স্টাইনাম বলা হয়, মিডিয়া স্টাইনাম বলা হয়। এখানে ছোট্ট একটা থাকে, মানে খাঁজ থাকে, সেই খাঁজটাকে বলা হয় কার্ডিয়াক নচ। কেন খাঁজটা থাকে? কারণ এখানে কি থাকে, এখানে হার্ট থাকে আমাদের, ঠিক আছে, হৃৎপিণ্ড থাকে, সেই জন্য এখানে এই জায়গাটা, মানে এটা যেটা রয়েছে এটা কি ফুসফুস, এইভাবে যদি দেখি আমি তাহলে বাম ফুসফুস এটা, ঠিক আছে, এটা বাম ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস। তো হৃৎপিণ্ড আমাদের কোথায় রয়েছে জানো? আমরা সবাই জানি যে হৃৎপিণ্ড আমাদের বাঁ দিকে রয়েছে, নয়, বাঁ দিকে হৃৎপিণ্ড থাকে না, আমাদের বাঁ হৃৎপিণ্ড রয়েছে একেবারে স্টারনামে, একেবারে স্টারনামের পেছনে, ঠিক আছে, কিন্তু বাঁ দিকে একটুখানি বাঁকানো থাকে এই মাত্র, ঠিক আছে, কিন্তু বাঁ দিকে থাকে না। যাই হোক, দেখবে এখানে ওরা, তো এটাকে কার্ডিয়া মিডিয়া স্টাইনাম বলা হচ্ছে এই জায়গাটাকে, হ্যাঁ। দুটো ফুসফুস রয়েছে, ফুসফুসের উপরে কিন্তু আবরণ রয়েছে, লাংসের উপরে কিন্তু কাভার রয়েছে, দুটো লাংসের উপরে কাভার রয়েছে, ঠিক আছে। এই কাভারটাকে বলা হয় প্লুরা, কি বলা হয়? প্লুরা বলা হয়, প্লুরা বলা হয়। তো এটাতে যেমন কাভার রয়েছে, এটা তো কাভার থাকবে, প্লুরা বলা হয় এটাকে, ঠিক আছে। প্লুরার কিন্তু দুটো লেয়ার রয়েছে, অর্থাৎ প্লুরাকে যদি দেখি আমি তাহলে দুটো লেয়ার পাবো, ঠিক আছে, দুটো লেয়ার পাবো। তো এই যে এটা হচ্ছে ভিতরের লেয়ার, আর এটা হচ্ছে সেটা বাইরের লেয়ার, ঠিক আছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এই যে এটা বাইরের লেয়ার, এটা ভিতরের লেয়ার, ঠিক আছে। এই বাইরের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল, ঠিক আছে, এটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা বলা হয়। আর ভিতরেরটাকে বলা হয় ভিসেরাল। মনে রাখার জন্য বলছি, ভিতরেরটা কি বলা হয়? ভিসেরাল। ভিতরের বানানটা কি দিয়ে শুরু হয় বলো তো? ভ দিয়ে শুরু হয়। আর ভিসেরাল বানানটা কি দিয়ে শুরু হয়? ভ দিয়ে শুরু হয়। তাহলে এখানে আর উল্টো পাল্টা হওয়ার চান্সটা কমে গেল, কিন্তু যদি এটা মনে রাখি, ভিতরেরটা ভিসেরাল, ঠিক আছে, ভিসেরাল, তাহলে বাইরেরটা প্যারাইটাল, ভিতরেরটা ভিসেরাল, মনে থাকবে। এবার এই প্যারাইটাল এবং ভিসেরালের মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে তাকে বলা হয় প্লুরাল স্পেস বলা হয়, প্লুরাল স্পেস। এখানে কিন্তু এক রকমের লুব্রিক্যান্ট জাতীয় তরল পদার্থ থাকে। এর কাজটা কি? যেটাকে ইন্ট্রাপ্লুরাল তরল বা ফ্লুইড বলা হয়। এর কাজটা হচ্ছে যে ফ্রিকশন থেকে, মানে ঘর্ষণ থেকে ফুসফুসকে রক্ষা করা, ঠিক আছে। এবার এই যে ফুসফুস যেটা রইল, আমি কি বললাম, আমি যদি এভাবে দাঁড়াই তাহলে এটা হচ্ছে বাঁ ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস। ডান ফুসফুসের তিনটা লোব রয়েছে, কিন্তু তিনটা খণ্ড রয়েছে ডান ফুসফুসের, ঠিক আছে, তিনটা খণ্ড রয়েছে,
হ্যাঁ এই যে এবার যদি ভাগ করে দিই এটাকে এভাবে, বোঝা যাচ্ছে? এটা 1 নম্বর খণ্ড হয়ে গেল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর খণ্ড হয়ে গেল। এই খণ্ডগুলোকে লোব বলা হয়, ঠিক আছে? লোব বলা হয়, লোব বলা হয় খণ্ড। আর যেটা বাঁ ফুসফুস রয়েছে তার মাত্র কটা লোব রয়েছে? 2টো লোব রয়েছে, বোঝা গেল? এই যে যেগুলো দেওয়া হলো, যে মানে যে অংশটা ফুসফুসকে 2টো লোব বা 3টা লোবে ভাগ করছে, এদেরকে ফিসার বলা হয়, ফিসার, ঠিক আছে? তো এইটুকু বলা হয় অ্যাকচুয়ালি অবলিক ফিসার, অবলিক ফিসার বলা হয়। এখানে দেখতে পাচ্ছি 2টো ফিসার রয়েছে, এটাকে অবলিক ফিসার বলা হয়, এটাকে বলা হয় হরাইজন্টাল ফিসার বলা হয়। 3টা লোব রয়েছে, এটা সুপিরিয়র লোব, এটা মিডিল লোব, এটা ইনফিরিয়র লোব, এটা সুপিরিয়র লোব, এটা ইনফিরিয়র লোব। কারণ আগেই বলেছি যে বাঁ ফুসফুসটা 2টো খণ্ড, ডান ফুসফুসটা 3টা খণ্ড রয়েছে, বোঝা গেল? তো এই হচ্ছে ফুসফুসের মোটামুটি গঠন। এবার প্রত্যেকটা ফুসফুসের মধ্যে কিন্তু বায়ুথলির সংখ্যা কত জানো? মোটামুটি এত কারোর, মানে 30.5 কোটি করে বায়ুথলি কিন্তু প্রত্যেকটা ফুসফুসের মধ্যে রয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা অ্যাক্টিভ এতগুলো করতে পারি না। কেন করতে পারি না? কারণ আমরা তো শ্বাসকার্য নর্মালি নিই। যারা মাঝে মাঝে মেডিটেশন করে, মানে খুব জোরে জোরে যারা শ্বাসকার্য নেয়, শ্বাস নেয়, মানে শ্বাস ছাড়ে শ্বাস নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বায়ুথলিগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে বেশি অক্সিজেনের শরীরের মধ্যে সরবরাহ হয়। আর যত বেশি অক্সিজেনের শরীরের মধ্যে সরবরাহ হবে, মানে সেলের মধ্যে সরবরাহ হবে, তত বেশি এনার্জি তৈরি হবে। আর যত বেশি এনার্জি তৈরি হবে ততদিন তুমি বেশি ফিট থাকবে, তত বেশি তুমি পড়াতে মন দিতে পারবে। কারণ কি জানো তো, আমাদের ব্রেন যে আছে না, ব্রেন, আমাদের শরীরে যা এনার্জি তৈরি হয় খাবার থেকে, তার মধ্যে মোটামুটি প্রায় 50% এনার্জি আমাদের ব্রেন খেয়ে নেয়। তাহলে ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে গেলে এনার্জি বেশি তৈরি করতে হবে, সেই জন্য বেশি করে অক্সিজেন গ্রহণ করব, আর খাদ্যের জারণ দ্রুত হবে, বেশি শক্তি উৎপন্ন হবে, আমাদের পড়াশোনায় এনার্জি কিন্তু বেশি হবে। করে দেখো, লাভবান হবে। যাই হোক, তো যেটা বলছিলাম এখানে, যে এবার শ্বাসকার্যটা কীভাবে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? এটা ফুসফুসের গঠন দেখানো না, এবার শ্বাসকার্যটা কীভাবে হয় সেটা দেখব, মানে ব্রিদিংটা কীভাবে হয় সেটাকে এবার আমরা দেখব। তো এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যে আমরা, আচ্ছা তোমাদের কি মনে হয়, আচ্ছা আরেকটা জিনিস এখানে তোমাদের একটা কোশ্চিন রাখবো আমি তোমাদের কাছে, এই যে ট্র্যাকিয়া যেটা বলেছিলাম, ট্র্যাকিয়ার সম্বন্ধে একটুখানি বলে দিই। এই যে আমাদের ট্র্যাকিয়া যেটা রয়েছে না, সেই ট্র্যাকিয়াতে কিন্তু কি রয়েছে বলো তো? হায়ালিন কার্টিলেজ, মানে তরুণাস্থি রয়েছে। আমাদের শ্বাসনালী কিন্তু সবসময় কী থাকে বলো তো? এভাবে খোলা থাকে। এখানে তো এই যে, তো যদি বলি আমি এভাবে, শ্বাসনালী কিন্তু এভাবে খোলা থাকে, কিন্তু এভাবে, ঠিক আছে? যাতে বাতাস সহজে যাওয়া আসা করতে পারে। এই শ্বাসনালীটা এভাবে থাকে। শ্বাসনালী যে পেশিটা যেটা রয়েছে সেটা এভাবে বন্ধ থাকে না কেন? কারণ শ্বাসনালীর মধ্যে আমাদের কি রয়েছে? হায়ালিন কার্টিলেজ, তরুণাস্থি রয়েছে। সেই তরুণাস্থির শেপটা কেমন হয়? সি শেপ হয়, মানে এভাবে সি শেপ হয়, এইভাবে রয়েছে, ঠিক আছে? এইভাবে রয়েছে, এইভাবে 16 থেকে 20টা হায়ালিন কার্টিলেজ কোথায় রয়েছে? ট্র্যাকিয়াতে রয়েছে। আমার প্রশ্ন এখানে একটা তোমাদের কাছে, সি শেপ কেন হয়? পুরো রিং হয় না কেন? হায়ালিন কার্টিলেজটা পুরোটা এভাবে রিং আকারে থাকে না কেন? সি শেপ থাকে কেন? মানে পেছনের দিকে হায়ালিন কার্টিলেজটা থাকে না কেন? ঠিক আছে? তোমরা চেষ্টা করবে, আমি আমার যাওয়ার সময় ফোন নাম্বার দিয়ে যাব, তোমরা আমাকে উত্তরটা দেবে। আর যদি না পারো তাহলে আমাকে বলবে, তখন সেটা ডিসকাস করবো, ঠিক আছে? এখন এখানে সময় কম এবং সেটা বিষয় এখানে নয়, সেই জন্য এটাকে বলছি না এখন আমি, তোমাদের কাছে জাস্ট প্রশ্নটা রাখলাম আমি। যাই হোক, নেক্সট যেটা বলছিলাম এখানে, যে আমাদের শ্বাসকার্যটা কীভাবে হয়। তো আমরা এবার যদি দেখা যাচ্ছে এই কালারটা, আচ্ছা অন্য কালার নেই, এটা যদি দেখি আমরা, তাহলে এখানে কি বললাম, এখানে যে দুটো ফুসফুস রয়েছে, আমাদের দুটো ফুসফুস রয়েছে। তো বাতাস থেকে অক্সিজেন নিই আমরা, কিন্তু বাতাস থেকে অ্যাকচুয়ালি অক্সিজেন নিই না, তা আগেও বলেছিলাম, বাতাস থেকে আমরা বাতাসটাই নিই আমরা। তো আমাদের শ্বাসকার্যে যে শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা, সেটা দুটো ধাপে ঘটে, ঠিক আছে? একটাকে বলছি আমরা প্রশ্বাস, আর একটাকে বলছি আমরা নিঃশ্বাস, ঠিক আছে? নিঃশ্বাস, কি বললাম? প্রশ্বাস আর নিঃশ্বাস। প্রশ্বাস কোনটা? যেটা আমরা গ্রহণ করি, বাতাস যেটা গ্রহণ করছি সেটা হচ্ছে প্রশ্বাস, আর যেটা আমরা ত্যাগ করছি, ছাড়ছি, সেটা হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে এই নয় যেটা আমরা নিচ্ছি। অনেক সময় বলে না যে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নেওয়া যায় না, নিঃশ্বাস আমরা ছাড়ি, প্রশ্বাস আমরা নিই, ঠিক আছে? তো এই যে ট্র্যাকিয়া যেটা সি শেপ যেটা বললাম কিছুক্ষণ আগেই,
তো এদিক থেকে যখন অক্সিজেন কোথায় আসবে আমাদের ফুসফুসের মধ্যে যে অসংখ্য বায়ুথলি রয়েছে সেই বায়ুথলিতে আসবে। আর বায়ুথলির মধ্যে কার্বন ডাইঅক্সাইড যেটা রক্তজালক থেকে এসেছিলো, যেটা কিছুক্ষণ আগে বললাম, সেই রক্তজালক থেকে কার্বন ডাইঅক্সাইডটা এলভিলা হয়ে আবার সেই পথে চলে আসবে। তো নিঃশ্বাসের সময়, প্রশ্বাসের সময় আমাদের কি হয়, এই যে দেখো আমি যখন বলতে যাচ্ছি নিঃশ্বাসের সময়, তাই না, সেটা হয় না। প্রশ্বাসের সময় কি হয়, বাতাস থেকে অক্সিজেন আমরা নিই, ঠিক আছে। তা আমাদের যে পথ যেটা রয়েছে, যে রাস্তাটা রয়েছে, যে রাস্তা দিয়ে বাতাসটা যাচ্ছে, অক্সিজেন মানে বাতাস মিনস অক্সিজেন এখানে যেটা যাচ্ছে, সেটা কি পথে যাচ্ছে, নাক দিয়ে যায়, অনেক সময় মুখ দিয়ে যায়, তো এটা বহির্নাসারন্ধ্র, তারপরে নাসাপথ, তারপরে কিন্তু অন্তনাসারন্ধ্র রয়েছে, মানে ভিতরেও কিন্তু এই নাকের রাস্তা দুটো ভিতরে গিয়ে খুলেছে, এখানে আমাদের মুখবিবরের, ঠিক আছে, গলবিরের এখানে খুলেছে। অনেক সময় তোমরা দেখো না জল খেতে গিয়ে অনেক সময় নাক দিয়ে জল ঢুকে যায়, কি করে নাকের ভিতরে জলটা ঢুকে, তাহলে নিশ্চয়ই সেখানে রাস্তা রয়েছে যাওয়ার, ঠিক আছে। সেখান থেকে গলবিলে আসলো, গলবিল থেকে যায় কোথায়, ট্র্যাকিয়াতে, ট্র্যাকিয়া ল্যারিংস হয়ে গিয়ে যে নামগুলো বলেছিলাম সেই নাম দিয়ে শেষ পর্যন্ত কোথায় আসে, বায়ুথলিতে আসে। আর বায়ুথলি থেকে কার্বন ডাইঅক্সাইড আবার সেই পথেই বাইরে ফিরে যায়, এটাকে শ্বাসকার্য বলে। এই শ্বাসকার্যটা দুটো ধাপে ঘটে, প্রশ্বাস এবং নিঃশ্বাস। তো প্রশ্বাসের সময় কি হয় আর নিঃশ্বাসের সময় কি হয় সেটাই এবার আমরা জানবো, ঠিক আছে। তো প্রশ্বাসের সময় কি হয়, তো প্রশ্বাসের সময়, প্রশ্বাস প্রক্রিয়ার সময় কিছু পেশি এখানে সাহায্য করে। সেই পেশিগুলোর নাম কি, আমরা যদি এখানে ছবিটাকে একটুখানি ছোট্ট করে যদি ড্রয়িং করি, হ্যাঁ, আমাদের দেহের মধ্যে যে লাংস যে দুটো রয়েছে, ঠিক আছে, যে দুটো রয়েছে, ঠিক লাংসের নিচে এই জায়গাটাতে, যেটাকে আমরা উদর গহ্বর বলছি, অ্যাবডোমিনাল যে পজিশনটা, সেই উদর গহ্বর মানে রিব কেজ, অ্যাকচুয়ালি কী হয়, এখান থেকে দুটো ভাগ রয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে, এটা আমাদের বক্ষ গহ্বর যেটাকে রিব কেজ বলছি, আর এখান থেকে নিচের অংশটাকে বলছি আমরা দেহ উদর গহ্বর বলছি, ঠিক আছে। মানে উদর মানে কি, সাধারণত পেটকে বলা হচ্ছে উদর গহ্বর বা অ্যাবডোমিনাল রিজন বলা হয়। এই দুটো রিজনের মাঝখানে এখানে একটা পেশি আছে, মানে মাসেল আছে, সেই মাসেলটার নাম হচ্ছে ডায়াফ্রাম, বাংলায় বলা ওটাকে মধ্যচ্ছদা, বা কি বলা হয়, ডায়াফ্রাম। এই যে পেশিটা, এই পেশিটাকে কি বলছি, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। অ্যাকচুয়ালি পেশিটা এইভাবে থাকে না, অ্যাকচুয়ালি থাকে এইভাবে, থাকে এইভাবে, ঠিক আছে, জাস্ট এই যে এইভাবে থাকে, এইভাবে নয়, এইভাবে থাকে, ঠিক আছে, বা এইভাবে নয় কিন্তু এইভাবে, বোঝা গেল, এইভাবে। এটাকে কি বলছি, এটাকে বলা হয় ডায়াফ্রাম, ঠিক আছে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলা হয় এটাকে, মধ্যচ্ছদা বলা হয় থাকে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, ঠিক আছে। আর কি থাকে, আর কি থাকে, ফুসফুসের উপরে যে আবরণী সেটাকে প্লুরা বলা হয়, সেটা বললাম, এটা রয়েছে। আর একটা মাসেল রয়েছে, সেটাকে তাকে বলা হয় ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেল কোনটা, কোস্টাল কথাটা কাকে এখানে রেফার করছে, কি বললাম এখানে, ইন্টারকোস্টাল, ঠিক আছে, ইন্টারকোস্টাল মাসেল, যেটা বলা হয় বক্ষপঞ্জর মধ্যস্থ পেশি, ঠিক আছে, বক্ষপঞ্জর কোনটা, রিব কেজ, রিব বোঝো তো, এই যে পাঁজরগুলো যেগুলো রয়েছে তাকে রিব বলা হয়। তো আমাদের এইদিকে 12টা রিব রয়েছে আর এদিকে 12টা রিব রয়েছে, ঠিক আছে, সব কিন্তু থোরাসিক রিজন থেকে এখান থেকে তৈরি হয়, যেটা থোরাসিক আমাদের ভার্টিব্রেটের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, তার মধ্যে থোরাসিকের যে পার্ট রয়েছে এখানে, সেটা 12খানা এখানে কোষিরুগা রয়েছে। প্রত্যেকটা কোষিরুগা থেকে একটা করে একজোড়া করে রিবস বেরিয়েছে, এবং সামনে যেখানে আমাদের হাড় রয়েছে যেটাকে কি বলা হয়, উরোফলক বা স্টারনাম, ঠিক আছে, সেই স্টারনামের সঙ্গে যুক্ত থাকে, অবশ্য 10 জোড়া যুক্ত থাকে 20টা, আর বাকি 4টা যেটা রয়েছে সেটা ফ্লোটিং থাকে। টোটাল রিবের সংখ্যা হচ্ছে 24, তার মধ্যে 20খানা রিভ আমাদের স্টারনামের সঙ্গে যুক্ত থাকে, আর 4খানা দুদিক থেকে থাকা 4খানা রিভ ফ্লোটিং থাকে, ভাসমান থাকে। ওই 20খানা রিভ স্টারনাম আর এদিকে 12খানা যে থোরাসিক কোষিকা রয়েছে সেটা মিলে একটা খাঁচা তৈরি করে, যার নাম হচ্ছে রিভ কেজ। সামনের দিকে যেটা বক্ষ গহ্বর, এটা উদর গহ্বর। এই বক্ষ গহ্বরের মধ্যে হার্ট রয়েছে আর দুদিকে দুটো লাংস রয়েছে। তো এই যে রিভ কেজগুলো যেটা বললাম, রিভগুলো কেমন হয়, এই যে এভাবে, এটা মনে করে এটা একটা রিভ, এটা একটা রিভ, এভাবে 12খানা রিভ এদিকে রয়েছে, এদিকেও তাই রয়েছে। তো রিভগুলোর মধ্যে মাসেল রয়েছে, মানে রিভগুলো মাসেল দিয়ে ঢাকা রয়েছে, তাই না। তোমরা অনেকে হয়তো খাসির মাংস খেতে গিয়ে এই জিনিসটাকে হয়তো লক্ষ্য করেছো, বা নেক্সট টাইম লক্ষ্য করবে, তোমরা বুঝতে পারবে সেখানে যে পাঁজরগুলো যেটা থাকে না, ওই মাংসের মধ্যে ঢুকানো থাকে। তো দুটো রিবের মাঝে যে মাসেলটা থাকে তাকে বলা হয় অ্যাকচুয়ালি ইন্টারকোস্টাল মাসেল,
ঠিক আছে, ইন্টারকোস্টাল মাসল। তো এইভাবে রিপটা যদি থাকে মনে করে এভাবে, তাহলে সেই ইন্টারকোস্টাল মাসলের বাইরের দিকে হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, আর ভিতরের দিকে যে পার্টটা যেটা থাকলো সেটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। বুঝাতে পারলাম কি? এটা যদি দুটো রিব হয়, এটা মনে করো এই যে এই মাংসটা এইভাবে রয়েছে, ঠিক আছে, এভাবে মাংসটা রয়েছে, এর উপরেও রয়েছে মাংসটা। তো এই অংশটার বাইরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, আর ভেতরের দিকে যেটা থাকলো সেটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। তো প্রশ্বাস ক্রিয়ার সময় এই ডায়াফ্রামের সাথে সাথে আর যে মাসেলটা অংশগ্রহণ করে সেটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসল। ঠিক আছে, এবার কি হয় তোমরা জানো, এটা বইয়ের মধ্যে নেই, তবুও তোমাদের বোঝার জন্য এটাকে বলছি, নাহলে ব্যাপারটা কমপ্লিট হবে না। বাতাসের যে চাপ যেটা সেটা কত 760 ন্যানোমিটার এইচজি, তাই না, 760 মিলিমিটার এইচজি পারদস্তম্ভের চাপের সমান। ঠিক আছে, আমাদের লাংসের মধ্যে সেই চাপটা কত রয়েছে স্বাভাবিক অবস্থায়, সেটাও তাহলে 760 এইচজি সমান হওয়া উচিত। তাহলে দুই দিকে প্রেশার যদি বায়ুর চাপ যদি সমান যদি থাকে তাহলে বাতাস কিন্তু আদান প্রদান করবে না, মানে যাওয়া আসা করবে না। তাহলে বাতাস ঢুকলো কিভাবে? বাতাস এভাবে ঢুকে, যখন আমরা প্রশ্বাসটা নিই তার সেই সময়টাতে কি হয়, এই মধ্যচ্ছদার সংকোচন ঘটে। মধ্যচ্ছদা যে এইভাবে রয়েছে না, মধ্যচ্ছদা যেটাকে ডায়াফ্রাম বলছি, সেটা সংকোচন ঘটে। সংকোচন ঘটলে কি হবে, এই যে এখানে লাংস রয়েছে মনে করো, এই মধ্যচ্ছদা এবং লাংসের মধ্যে বুঝতে পারছো কতটা জায়গা, মনে করো এইটুকু জায়গা রয়েছে। এবার মধ্যচ্ছদা যদি সংকোচন ঘটে তাহলে কি হলো, লাংস বেশি জায়গা পেয়ে গেল না, তাই না? লাংসের জায়গাটা অনেকটা কিন্তু এইভাবে যদি থাকে তাহলে মধ্যচ্ছদা এবং লাংসের মধ্যে যতটা আমি জায়গার স্পেস পাচ্ছি আমি, এটা যদি সংকোচন ঘটে তাহলে অনেক বেশি জায়গা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে, তাই কি না? তাহলে কি হলো, লাংসকে একটু বড় হওয়ার জায়গাটা পেয়ে গেল, তার সাথে কি হয় ইন্টারকোস্টাল মাসল যেটা রয়েছে তারও সংকোচন ঘটে। তাহলে কি হলো, ইন্টারকোস্টাল মাসল এখানে রয়েছে, এবার এই ইন্টারকোস্টাল মাসলে যদি সংকোচন যদি ঘটে তাহলে আমাদের যে বক্ষ পিঞ্জর রয়েছে সেটা উপরের দিকে এবং বাইরের দিকে উঠে আসে। কি বললাম, আপওয়ার্ড অ্যান্ড আউটসাইড, উপরের দিকে এবং বাইরের দিকে উঠে আসে। তাহলে মধ্যচ্ছদা সংকোচনের ফলে মধ্যচ্ছদা জায়গা দিয়ে দিল কাকে, ডায়াফ্রাম জায়গা দিল লাংসকে নিচে বড় হওয়ার জন্য, আর বক্ষ পিঞ্জর যেটা আমাদের যেটা রয়েছে বক্ষ গহ্বর, সেই বক্ষ গহ্বরের ইন্টারকোস্টাল পেশি সংকোচনের ফলে এই আমাদের বক্ষ গহ্বরটা উপরের দিকে এবং বাইরের দিকে প্রসারিত হলো। ফলে লাংসের মধ্যে যে বাতাসে যে চাপ ছিল 316 মিলিমিটার এইচজি সমান, সেই চাপটা তখন কমে গেল। কেন? কারণ লাংস বড় হয়েছে, চাপ কমে গেল। চাপ কমে কত হয় জানো, 758 এইচজির সমান, পারদস্তম্ভের চাপের সমান। তাহলে কি হলো, বাতাসের মধ্যে বায়ুচাপ 760, লাংসের মধ্যে তখন কত 758, তাহলে চাপ এখানে কমে গেল। ফলে বাতাস থেকে মানে অ্যাটমসফেয়ার থেকে, পরিবেশ থেকে বাতাসটা লাংসের মধ্যে ঢুকে পড়ে। বোঝা গেল কথাটাকে? অর্থাৎ বাতাস ঢোকার ফলে কিন্তু লাংস বড় হয়নি, ঠিক আছে, লাংস বড় হয়েছে বলে কিন্তু বাতাসটা ঢুকেছে। কথা ক্লিয়ার হলো? তাহলে দুটো পেশি এখানে মেইন, ডায়াফ্রাম অ্যান্ড ইন্টারকোস্টাল মাসল, এই দুটো পেশি যখন কন্ট্রাকশন যখন হয় মানে সংকোচন যখন হবে, তখন আমাদের যে বক্ষ গহ্বর রয়েছে সেই বক্ষ গহ্বর স্পেসটা বড় হয়ে যায়, লাংসটা বড় হয়, চাপ কমে যায়, অটোমেটিক্যালি অ্যাটমসফেয়ারিক যে এয়ার সেটা লাংসের মধ্যে ঢুকে পড়ে। এটা হচ্ছে প্রশ্বাস। এই প্রশ্বাস কিন্তু অ্যাক্টিভ প্রসেস, সক্রিয়, ঠিক আছে। নিঃশ্বাসটা কি ইনঅ্যাক্টিভ। এই অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভটা কি সেটা তোমরা দেখবে পরে, তোমরা পড়বে সেটা বুঝতে পারবে, ঠিক আছে। ওটা এখন বলতে গেলে সময় নেই, ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি জিনিসগুলোকে। নিঃশ্বাসটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রসেস। এখানে কি হয়, যে পেশির কন্ট্রাকশন হয়েছিল মানে যে পেশিগুলো সংকোচন হয়েছিল, পেশির কিন্তু একটা নির্দিষ্ট স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে। স্থিতিস্থাপকতা ধর্ম মানে কি, ইলাস্টিসিটি মানে কি, যে পেশিটা যখন কোনো কারণে অন্য কোনো অবস্থায় যায় সে আবার আগের অবস্থায় নর্মাল অবস্থায় ফিরতে চায়। তাহলে ডায়াফ্রামের নর্মাল পজিশন ছিল এটা, তাই না, সংকোচন হয়ে এটা হয়েছে, তাহলে ডায়াফ্রাম কী করবে, আবার আগের অবস্থায় ফিরে আসতে আসবে। তাই ইন্টারকোস্টাল মাসল যেটা ছিল সেটা সংকুচিত হয়ে প্রসারিত হয়েছে, উপর দিকে উঠে এসেছে, সেই পেশি কী চাইবে, নর্মাল অবস্থায় যেতে। ফলে ওই নর্মাল অবস্থায় ফিরে যাওয়ার সময় আবার কি হবে, এই যে এটা নর্মাল অবস্থা, সংকোচন হলে ডায়াফ্রাম পেশিটা এভাবে নিচের দিকে চলে আসে, আবার সে আগের অবস্থায় যদি ফিরে যায় তাহলে কি হবে, লাংসের স্পেস কমে গেল। বক্ষপিঞ্জর যেটা ছিল সেটা যখন প্রসারণ হচ্ছে আবার নিচের দিকে নেমে আসছে,
কখন? নিঃশ্বাসের সময়। ইন্টারকোস্টাল মাসেলের নিঃশ্বাসের সময় যখন প্রসারণ হবে তখন বক্ষপিঞ্জর যেটা রয়েছে, বক্ষগহ্বর যেটা রয়েছে সেটা নিচের দিকে এবং ভেতরের দিকে সংকুচিত হবে, ফলে বক্ষগহ্বরের স্পেস কমে যাবে, ফলে কি হবে? এই লাংসের উপরে একটা চাপ সৃষ্টি হবে। চাপ সৃষ্টি হলে কি হবে? এখানকার প্রেসার বেড়ে যাবে, অর্থাৎ সেই প্রেসারটা বেড়ে এখন কত হয়ে যাবে? 762 মিলিমিটার এইচজির সমান। তাহলে এবার কত হলো? নিঃশ্বাসের সময় যখন সেই পেশিগুলো যখন প্রসারণ হচ্ছে, মানে আগের অবস্থায় যখন ফিরে আসছে, তখন লাংসের মধ্যে প্রেসার বেড়ে গেল কত? 762। কার তুলনায়? অ্যাটমসফিয়ারিক কত রয়েছে? 760। ফলে এখানে কি হবে? বেশি চাপ থেকে কম চাপের দিকে বাতাস যাবে। অবভিয়াসলি এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা লাংস থেকে আবার সেই পথে বাতাসে ফিরে যাবে। এটা হচ্ছে নিঃশ্বাস। বোঝা গেল? এইভাবে নিঃশ্বাস এবং প্রশ্বাস প্রক্রিয়াটা ঘটে থাকে। এটা হচ্ছে আমাদের যে যতটা বললাম এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে কিসের? সেটা হচ্ছে আমাদের অর্গান লেভেল রেসপিরেশন। ঠিক আছে, মানে অঙ্গ স্তরীয় রেসপিরেশন। এবার নেক্সট যেটা দেখব আমরা সেটা হচ্ছে যে সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশনটা কী রয়েছে দেখি, সেলুলার রেসপিরেশন কতটা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, যদি আজকে যদি না কমপ্লিট হয় তাহলে নেক্সট ক্লাসে বাকি অংশটাকে কমপ্লিট করার চেষ্টা করব, মানে হয়ে যাবে আর কি। হয়ে যাবে মিনস সেভাবেই হবে, কিন্তু আমি আবার বলছি এই জিনিসগুলোকে খুব ভালো করে বুঝতে হলে হ্যাঁ তোমাদের কিন্তু এখন থেকে একটুখানি উঁচু লেভেলের বই যদি তোমরা দেখো তাহলে একটুখানি আইডিয়া আসবে যে হ্যাঁ আমাদের আগামীতে আরও এই সম্পর্কে কি কি পড়তে হবে। তাহলে তোমাদের বোঝার ব্যাপারটা আরও বেশি মানে কৌতূহল যাবে, না যে এখন থেকে জিনিসগুলোকে জানি। যদি টার্গেট থাকে, যদি মেডিকেল নিট, সেগুলোর জন্য বলছি আমি। কারণ নিটের মধ্যে তোমরা জানো যে বায়োলজিতে সবথেকে বেশি মার্কস থাকে। ঠিক আছে, 360 মার্কস বায়োলজিতে থাকে, আর বাকি 360 ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে থাকে। ঠিক আছে, সেই জন্য বায়োলজির উপর বেশি চাপ দিতে, মানে বেশি জোর দিতে হবে, এবং বায়োলজিকে জোর দিতে গেলে এখন থেকে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো আমাদের এইটুকু সময়ের মধ্যে তোমাদের নিশ্চয়ই ডিটেলসে বোঝানোর আমাদের সময় থাকবে না, কারণ সময় কম রয়েছে। যাই হোক, এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশনটা কত রকমের হয়ে থাকে? সেই সেলুলার রেসপিরেশনকে অ্যাকচুয়ালি বলা হয় রেসপিরেশন বলা হয়। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি রেসপিরেশন, যেখানে কি হয় খাদ্যের জারণ ঘটে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে। যদি খাদ্যের জারণ ঘটে তাহলে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি, গতিশক্তি বা তাপশক্তির রূপে রূপান্তরিত হবে, যার সাহায্যে বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, তো এই সেলুলার রেসপিরেশনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগ মানে 3 রকমের সেলুলার রেসপিরেশন দেখা যায়। ঠিক আছে, একটাকে বলা হয় সবাত রেসপিরেশন, সবাত শ্বসন। 2 নম্বরটা হচ্ছে অবাত শ্বসন বলা হয়, আর 3 নম্বরটা হচ্ছে এটাকে বলা হয় সন্ধান বা বলা হয় ফার্মেন্টেশন। ঠিক আছে, সবাত মানে হচ্ছে অ্যারোবিক বলা হয় এটাকে, অ্যারোবিক, এটা হচ্ছে অ্যানারোবিক, এটা হচ্ছে ফার্মেন্টেশন, সন্ধান বা ফার্মেন্টেশন বলা হয়। তাহলে এই যে সবাত মানেটা কি? অ্যারোবিক সবাত, এই কথাটাকে যদি ভেঙে দিই আমরা তাহলে মানেটা কিন্তু এখানেই পেয়ে যাবো আমরা। মানে হচ্ছে উপস্থিতি, বাত মানে কিন্তু বায়ু। ঠিক আছে, মানে উপস্থিতি, বাত মানে বায়ু, মানে বায়ুর উপস্থিতি। এখানে বায়ু কাকে রেফার করছে? অক্সিজেনকে রেফার করছে। ঠিক আছে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যে রেসপিরেশনটা হয় সেটাকে আমরা সবাত শ্বসন বলবো। অক্সিজেনের অনুপস্থিতিতে যেটা হয় সেটা অবাত শ্বসন বলবো। আর সন্ধানের ক্ষেত্রে কি হয়? সন্ধানের ক্ষেত্রেও অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। তাহলে এখানে আমার প্রশ্ন যে এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে, এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে, এটাকে অবাত বলছে, এটাকে সন্ধান বলছে কেন? বলে দিই। এখানে অবাত মানে এই নয় যে অক্সিজেন লাগে না, তা নয়। এখানে যে অবাত শ্বসনটা যেটা সেটা অক্সিজেনযুক্ত যৌগের উপস্থিতিতে হয়, অর্থাৎ এখানে ফ্রি অক্সিজেন থাকে আর এখানে অক্সিজেনটা কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। যেমন হতে পারে নাইট্রেট, হতে পারে সালফেট, হতে পারে কার্বনেট, এই অবস্থায় থাকে। এখানে ফ্রি অক্সিজেন থাকে, কিন্তু সন্ধানের বেলায় কোনো রকমের অক্সিজেন থাকে না। বোঝা গেল? তো প্রথমে দেখব আমরা কোনটা? সবাত শ্বসন দেখব। ঠিক আছে, সেই সবাত শ্বসনটা কোথায় ঘটে, কিভাবে ঘটে, সেটিকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন, এটা কোথায় ঘটে? স্থানটা হচ্ছে
সমস্ত বায়ুজীবী জীবকোষে। স্থান কোথায়? বায়ুজীবী জীবকোষে। বায়ুজীবী জীবকোষ কারা? যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে। ঠিক আছে, অনেক জীব রয়েছে যারা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে। ঠিক আছে, তো যারা অক্সিজেনের উপস্থিতিতে যারা বাঁচে তাদেরকে বায়ুজীবী বলবো আমরা। তো সেই জীবের ক্ষেত্রে কোষের মধ্যে যে রেস্পিরেশনটা হয় তাকে বলবো আমরা সবাত শ্বসন। তাকে আমরা সবাত শ্বসন বলবো। সবাত শ্বসন কখন ঘটে? যে কোনো রকমের শ্বসনই 24 ঘন্টায় ঘটে, 24 আওয়ার্স, সব সময়। রেসপিরেটরি সাবস্ট্রেটটা কি? শ্বসন বস্তুটা কি? মনে রাখবে, আগেও বলেছি, আবার বলছি, গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেট। তাহলে স্থান হয়ে গেল, কখন ঘটে সেটা হয়ে গেল, কোথায় ঘটে সেটা হয়ে গেল। এবার দেখব আমরা যে সবাত শ্বসনের ফেজগুলো কি রয়েছে, পর্যায়গুলো কি রয়েছে। ঠিক আছে, তো সবাত শ্বসনের পর্যায়গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগে ভাগ করব। কি কি? নাম্বার 1 গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল। আর নাম্বার 3 হচ্ছে প্রান্তীয় শ্বসন বলা হয়, বা এটা বলা হয় ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রান্তীয় শ্বসন, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো প্রথমে দেখবো আমরা গ্লাইকোলাইসিস জিনিসটা কি হয়। এই সবাত শ্বসন অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে সেলুলার লেভেল কিন্তু, হ্যাঁ, বা টিস্যু লেভেল, যেটা বললাম না, টিস্যু লেভেল। কখন? এই যে রক্ত থেকে, মানে ব্লাড থেকে অক্সিজেন টিস্যুতে যাচ্ছে, আর টিস্যুর মধ্যে উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড আবার কোথায় আসছে? ব্লাডের মধ্যে আসছে। ওই জায়গাটাতে যে রেসপিরেশনটা হয় সেটাই হচ্ছে সবাত শ্বসন। ঠিক আছে, এখানে কি হচ্ছে, যে ধাপে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইটিএস কোষের মধ্যে ঘটছে, তাই না? তাহলে প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এবার একটুখানি দেখবো এখানে আমরা যে কি দেখবো, এখানে দেখবো আমরা যে মনে করে এটা একটা সেল, কোষ। ঠিক আছে, কোষের মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওজালিকা, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, এগুলো সব তো রয়েছে। এগুলো বিভিন্ন কোষীয় অঙ্গাণু রয়েছে, তাই না? মাইটোকন্ড্রিয়া, ঠিক তেমন মাইটোকন্ড্রিয়া রয়েছে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া রয়েছে। আর এটাকে কি বলছি আমরা? সাইটোপ্লাজম বলছি, বা সাইটোসল বলছি। আর অনেক কোষীয় অঙ্গাণু রয়েছে। ঠিক আছে, অতগুলো আমি ড্রয়িং করলাম না এখানে, শুধু যেটা নেসেসারি সেটাকে ড্রয়িং করলাম। এটাকে কি বলছি? মাইটোকন্ড্রিয়া। এটা সাইটোপ্লাজম, এটা, হ্যাঁ, সাইটোপ্লাজম। তো গ্লাইকোলাইসিস যে প্রথম যে ধাপটা, হ্যাঁ, গ্লাইকোলাইসিস যে প্রথম ধাপটা, সেটা কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে, সাইটোসলে ঘটে। ঠিক আছে, রেসপিরেটরি সাবস্টেন্সটা কি? গ্লুকোজ। কি? গ্লুকোজ। বারবার বলেছি, গ্লুকোজ। এই গ্লুকোজের কি হয়? জারণ ঘটে কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে। তো সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজের যে জারণ ঘটে, সেই প্রক্রিয়াটা, মানে যে প্রক্রিয়াটা গ্লুকোজের জারণে, যে প্রক্রিয়াটা সাইটোপ্লাজমের মধ্যে ঘটে, সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, গ্লাইকোলাইসিস কথাটার মানেটা কি একটুখানি বলে দিই। গ্লাইকো মানে গ্লুকোজকে রেফার করছে, আর লাইসিস মানে কিন্তু ভাঙন, ভেঙে যাওয়াটাকে লাইসিস বলা হয়। ভেঙে যাওয়াটাকে লাইসিস বলা হয়। যেমন তোমরা ফটোসিনথেসিস পড়েছো, ফটোলাইসিস, তাই না? আলোর উপস্থিতিতে জলের ভাঙন, ফটোলাইসিস। তো ঠিক সেভাবে এখানে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন। তো গ্লুকোজের ভাঙন সাইটোপ্লাজমের মধ্যে যেটা ঘটছে সেটাকে গ্লাইকোলাইসিস বলছি আমরা। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা যে কোনো প্রকার রেসপিরেশনের ক্ষেত্রে ঘটে। সবাত শ্বসন হতে পারে, অবাত শ্বসন হতে পারে, সন্ধান হতে পারে। অর্থাৎ প্রথম যে ধাপটা গ্লাইকোলাইসিস, সেটা হচ্ছে সাধারণ পর্যায় সব রকম রেসপিরেশনের সাধারণ পর্যায় গ্লাইকোলাইসিস। এখানে কি হয় আরেকটু বলি। এখানে এই গ্লাইকোলাইসিসের সময় গ্লুকোজের যে জারণ ঘটে সেটা ইনকমপ্লিট অক্সিডেশন ঘটে, মানে পুরোপুরি জারণ কিন্তু ঘটে না। ঠিক আছে, 2 নম্বর কথা হচ্ছে যে এই জারণের ক্ষেত্রে, অর্থাৎ গ্লাইকোলাইসিস ঘটার সময় অক্সিজেনের কোনো প্রয়োজন পড়ে না।
মানে অক্সিজেনের উপস্থিতিতেও হতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেও হতে পারে, কিন্তু অক্সিজেনের দরকার পড়ে না। 3 নম্বর কথা হচ্ছে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা প্রথম 3 জন সায়েন্টিস্ট এটাকে প্রথমে অবজার্ভ করেছিলেন, ঠিক আছে। এমবেডেন, ই দিয়ে স্পেলিংটা শুরু হয়, ম্যারফ, এম দিয়ে শুরু হয়, পারনেস। তাহলে ওদের নামের প্রথম অক্ষর যদি না হয় তাহলে ইএমপি দাঁড়াবে। সেই জন্য গ্লাইকোলাইসিসের আরেক নাম হচ্ছে ইএমপি পাথ, এমডেন, ম্যারফ, পারনেস পাথ হয়ে বলা হয়ে থাকে। বোঝা গেল? কোথায় ঘটছে? সাইটোপ্লাজমে ঘটছে। কি হয় তাহলে এই যে সাইটোপ্লাজম, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা মাইটোকন্ড্রিয়া বললাম, এটা সাইটোপ্লাজম, সেখানে গ্লুকোজের আংশিক জারণ ঘটে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়, তোমাদের বইয়ের মধ্যে এটা রয়েছে, পুরো চার্ট রয়েছে বইয়ের মধ্যে, পুরো চার্টকে তোমার এটাকে মনে রাখো, মনে রাখবে এটাকে, সাইটোপ্লাজমের মধ্যে গ্লাইকোলাইসিস, আর পরের ধাপগুলো কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মানে ক্রেবস সাইকেল, ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা বললাম সেটাও মাইটোকন্ড্রিয়াতে ঘটে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে ঘটে ইটিএস। এখানে একটুখানি একটা বলে রাখি, একটু অন্য জায়গায় চলে গেলাম। মাইটোকন্ড্রিয়ার গঠন যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বি-একক পর্দা বিস্তৃত অঙ্গাণু, ঠিক আছে। বাইরের দিকে বহিঃপর্দা, ভিতরের দিকে অন্তঃপর্দা। অন্তঃপর্দাতে এই যে আঙুলের মতো যে প্রবর্ধক দেখছো তাকে বলা হয় ক্রিস্টি। এখানে F1 বস্তু থাকে, ফার্নান্ডেজ মডার্ন অধঃএকক বলা হয় ওটাকে, F1 বস্তু, ঠিক আছে। তো এই অন্তঃপর্দাতে ইটিএস ঘটে। এই যে 3টা পার্ট বলেছিলাম না, গ্লাইকোলাইসিস বলেছিলাম, ক্রেবস সাইকেল বলেছি, আর ইটিএস বলেছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে ঘটে, আর ক্রেবস সাইকেল কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেটাকে ম্যাট্রিক্স বলছি আমরা, ম্যাট্রিক্স মানে ধাত্র, সেই ম্যাট্রিক্সের মধ্যে ঘটে থাকে কে? ক্রেবস সাইকেল। সেই জন্য এখানে কোষের মধ্যে আমি দুটো অর্গানকে হাইলাইট করেছি, বিশেষ করে সাইটোপ্লাজম অংশ একটা আর মাইটোকন্ড্রিয়া একটা। কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবাত শ্বসনের বাকি দুটো পর্যায়টা ঘটে থাকে, ক্রেবস সাইকেল ঘটে থাকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, যেটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি আমরা ম্যাট্রিক্স বা ধাত্র যেটা বলছি সেখানে। আর ক্রেবস সাইকেলের শেষ পরে যেটা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা সেই অন্তঃপর্দাতে ঘটে থাকে, ঠিক আছে। তো এবার আমি এই জায়গাটাকে, সেলটাকে এখানে মুছে ফেললাম। কেন? কারণ জায়গা কম রয়েছে। এখানে আমরা কি দেখব? গ্লাইকোলাইসিস দেখব। গ্লাইকোলাইসিসের সময় কি হয়? গ্লাইকোলাইসিস আমি আগেই বলেছি, গ্লাইকোলাইসিস কথাটাকে ভেঙে দাও, মানে একেবারে সিম্পল হয়ে যাবে। গ্লাইকো মানে গ্লুকোজ, আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া, অর্থাৎ গ্লুকোজ এখানে এবার ভাঙবে। কোথায়? সাইটোপ্লাজমে, অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের উৎসেচক কিন্তু এখানে অংশগ্রহণ করবে, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, তোমরা দেখবে এটাকে। আমি যতটা পারি সেখানে তোমাদেরকে বলার চেষ্টা করছি। তাহলে এটা পুরোটাকে এবার কোষ ভেবে নাও, পুরোটা কোষ, কোষের মধ্যে বেশিরভাগটা এটা সাইটোপ্লাজম ধরে নাও। সেই সাইটোপ্লাজমের মধ্যে কে এসছে? আমরা যে খাবারটা খেয়েছি সেই খাবারটা ডাইজেস্ট হয়েছে বিভিন্ন উৎসেচক দ্বারা। কিছুক্ষণ আগেই বলেছি আমি, ক্ষুদ্রান্তে ভিলাই দ্বারা সেটা অ্যাবজর্ব হয়েছে, রক্তের সাথে মিশেছে। রক্ত কি করেছে? প্রত্যেকটা কোষের মধ্যে সেই সরল খাদ্য মানে গ্লুকোজকে, কোষের মধ্যে সেই গ্লুকোজকে পাঠিয়েছে। তাহলে এটা একটা কোষ, সেই কোষের মধ্যে মনে করো গ্লুকোজ এসে ঢুকে পড়লো, ঠিক আছে, গ্লুকোজ এসে ঢুকে পড়লো। তাহলে এবারে এই গ্লুকোজের কী হবে? জারণ ঘটবে, আংশিক জারণ ঘটবে, সম্পূর্ণ জারণ ঘটবে না, আংশিক জারণ ঘটে। এবং শেষ পর্যন্ত যে অংশটা জারিত হয়ে যে অংশটা তৈরি করবে সেটা তৈরি করবে পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। আর এই যে গ্লুকোজের মধ্যে যে এনার্জিটা রয়েছে, যেটা বলেছিলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে, সেই শক্তিটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজের আংশিক জারণ হলে এই গ্লুকোজের মধ্যে থাকা সঞ্চিত এনার্জিটা আংশিক নির্গমন ঘটবে, যেহেতু খাদ্যের আংশিক জারণ ঘটছে। শেষ পর্যন্ত কি তৈরি করবে? পাইরুভিক অ্যাসিড, PA, পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এটা তোমাদের পুরো একটা ফ্লো চার্ট রয়েছে, সেই ফ্লো চার্ট কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবং সেটা তো 11-এ তো ভালো করে রয়েছে এটা, ঠিক আছে, কোন জায়গা থেকে এনার্জি তৈরি হয়, কী তৈরি হয় সেটা রয়েছে। আমি এখানে তোমাদের বলার চেষ্টা করছি, একটুখানি বোঝানোর চেষ্টা করছি, যাতে মুখস্থ করতে না হয়। বুঝলে পুরো চার্ট মনে থেকে যাবে, আর যদি না বুঝো মুখস্থ করে মনে রাখতে পারবে না, 2-4 দিনের মধ্যেই ভুলে যাবে। একটু শোনার চেষ্টা করো, আমি চেষ্টা করছি সময়ের মধ্যে কমপ্লিট করা, যদি হয় তাহলে হলো, নাহলে নেক্সট ক্লাসে তো আমি করাবো এটাকে। কি হয়? গ্লুকোজ, এটার সংকেত জানো তোমরা নিশ্চয়ই, C6H12O6। এখান থেকে মনে রাখতে হবে গ্লুকোজের মধ্যে কার্বন কটা রয়েছে? দেখো 6টা কার্বন রয়েছে, কিন্তু
6 কার্বনযুক্ত এটাকে হেক্সাস বলা হয়, হেক্সা, ঠিক আছে, হেক্সোজ সুগার বলা হয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এদেরকে হেক্সোজ সুগার বলে। কেন? কারণ 6খানা কার্বন রয়েছে। আর 5 কার্বনযুক্ত যেগুলো সুগার রয়েছে তাকে পেন্টোজ শর্করা বলা হয়। যেমন রাইবোজ শর্করা, যেমন ডিএনএ আরএনএতে রয়েছে তোমরা জানো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড রাইবোনিউক্লিক অ্যাসিড, সেখানে 5 কার্বনযুক্ত শর্করা রয়েছে, তাকে বলা হয় পেন্টোজ শর্করা বলা হয় তাকে, ঠিক আছে। এই যে গ্লুকোজ যেটা রয়েছে সংকেত ভালো করে দেখে নাও, C6H12O6। আমি জোর দিচ্ছি কার উপরে? মেনলি এটার উপরে, যে কার্বন সংখ্যা কত? 6 রয়েছে। গ্লুকোজের গ্লাইকোলাইসিস শুরু হলো। কি হয়? প্রথমে গ্লুকোজ থেকে গ্লুকোজটা কনভার্ট হয় কিসে? গ্লুকোজ 6 ফসফেটে, ঠিক আছে, গ্লুকোজ 6 ফসফেট কিসে কনভার্ট হলো? গ্লুকোজটা গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হলো। একটা জিনিস লক্ষ্য করবে, গ্লুকোজ 6 ফসফেট মানেটা কি? এখানে কি হয়? এখানে একটা এটিপি অংশগ্রহণ করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনার্জি কারেন্সি বলা হয় এটাকে, তোমরা জানো। এটিপি থেকে অংশগ্রহণ করে এখানে এডিপি বেরিয়ে আসে। এটাকে অন্য কালি দিয়ে লিখে তাহলে বুঝতে পারবে আরও ভালো করে। এখানে এটিপি দেখা যাচ্ছে, এই কালিটা দেখা যাচ্ছে, এটিপি। এখান থেকে বেরিয়ে আসে কি? এডিপি। একটুখানি বোঝো, সময় লাগবে, বোঝো। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কথাটার মানে কি? কথাটা মানে হচ্ছে, এটা মনে করে অ্যাডিনোসিন, এর সঙ্গে 3খানা ফসফেট যুক্ত রয়েছে। অ্যাডিনোসিনের সঙ্গে 3খানা ফসফেট যুক্ত রয়েছে, সেই জন্য এর নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই কাকে রেফার করে? 3টাকে। ট্রাই যেমন ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, সেপ্টা, অক্টা, 8টাকে অক্টা, 9 থাকলে না, ঠিক আছে। তো ট্রাই মানে কি? 3। অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানেটা কি? অ্যাডিনোসিনের সঙ্গে 3খানা ফসফেট যুক্ত রয়েছে। কি হলো? গ্লুকোজের সঙ্গে এখানে কাইনেজ নামক একটা উৎসেচক দরকার পড়ে। কাইনেজ বা হেক্সা কাইনেজ বলা হয় বা গ্লুকোকাইনেজ বলা হয়। যেখানে যেখানে এটিপির দরকার পড়বে অথবা এটিপি নির্গত হবে, সেখানে কিন্তু কাইনেজ নামক উৎসেচক সাধারণত অংশগ্রহণ করে থাকে, ঠিক আছে। এটাকে মনে রাখবে, কাইনেজ নামক উৎসেচক অংশগ্রহণ করে। এবার এখানে কি হলো? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। 6 ফসফেট কথাটার মানেটা কি? এই যে এটিপি থেকে এডিপি মানে কি? অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে এটা যদি অ্যাডিনোসিন হয়ে থাকে তার সঙ্গে 2টো ফসফেট যুক্ত রয়েছে, তাহলে কি হলো? 3টা ফসফেট অংশগ্রহণ করেছিল অ্যাডিশনের সাথে, বেরিয়ে গেল 2টো ফসফেট। তাহলে একটা ফসফেট কোথায় গেল? একটা ফসফেট গ্লুকোজের সঙ্গে যুক্ত হলো। গ্লুকোজের কোথায়? 6 নাম্বার কার্বনে। 6 নাম্বার কার্বনের সঙ্গে সেই ফসফেটটা যুক্ত হয়েছে, সেই কারণে তার নাম হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। 6 ফসফেট রেফার করছে, এই নাম্বারটা রেফার করছে নাম্বার অফ কার্বন, কত নাম্বার কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত হয়েছে, সেই জন্য তার নাম গ্লুকোজ 6 ফসফেট। বোঝা গেল? এবার এই গ্লুকোজ 6 ফসফেট কনভার্ট হবে কিসে? ফ্রুক্টোজ 6 ফসফেটে। কিসে? ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হবে। গ্লাইকোলাইসিসের 3 নম্বর ধাপে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে। এখানে গ্লুকোজের সংকেত আর ফ্রুক্টোজের সংকেত কিন্তু একই, তোমরা দেখবে। হ্যাঁ, গ্লুকোজ যেটা রয়েছে C6H12O6, ফ্রুক্টোজে কিন্তু তাই। তার মানে কি? দুজনের প্রায় আইসোমার, সেই জন্য এখানে যে উৎসেচকটা অংশগ্রহণ করে তার নাম হচ্ছে আইসোমারেজ, ঠিক আছে। আইসোমারেজ উৎসেচক থাকে, যেহেতু আইসোমার এরা পরস্পরের, সেই জন্য আইসোমারেজ উৎসেচক। সিম্পল ব্যাপার, মনে রাখার মানে সহজ ব্যাপার এটা, ঠিক আছে। মুখস্থ করার দরকার নেই, রাতটা মারলে তো বেশি দিন মনে থাকবে না। তো ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। এবার এই ফ্রুক্টোজ 6 ফসফেট এটা কিসে কনভার্ট হবে? আবার এখানে নিয়ে চলে আসি, ফ্রুক্টোজ 6 ফসফেট এখানে লিখছি, হ্যাঁ, F4 ফ্রুক্টোজকে রেফার করছে, ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা কিসে রূপান্তরিত হয়? এখানে আবার একটা এটিপি অংশগ্রহণ করে। এটিপি অংশগ্রহণ করলে কি হিসাবে বেরোবে? এডিপি হিসাবে বেরোবে। তাহলে নিশ্চয় একটা ফসফেট তাহলে ফ্রুক্টোজকে দিয়ে দিয়েছে। ফ্রুক্টোজ তখন কিসে কনভার্ট হবে? ফ্রুক্টোজ 1,1,6 বিশ ফসফেটে। মানে কি? ফ্রুক্টোজের সঙ্গে তো 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত ছিলই, সেই জন্য ফ্রুক্টোজ 6 ফসফেট। আবার এখানে একটা ফসফেট এসেছে, এই ফসফেটটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে? ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, সেই জন্য তার নাম হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, ঠিক আছে। এখানেও এনজাইমটাকে কাইনেজ, ফ্রুক্টোজ কাইনেজ লিখলেই হবে। এবারে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেটের কী হয়? জায়গা ছোট,
এটাকে মিটিয়ে দিচ্ছি। আবার আমি নিয়ে আসছি কোথায়, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এটা এবার কী হবে, ভেঙে যাবে। কিসে ভাঙবে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। কটা কার্বন আছে এখানে, 6টা কার্বন আছে, কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এবার এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা দুটো উপাদানে ভেঙে যাবে। কি কি উপাদানে, 3 কার্বনযুক্ত, আর এটাও 3 কার্বনযুক্ত। কারণ ফ্রুক্টোজ 1 বিসফসফেটে কটা কার্বন রয়েছে, 6টা। এই 6টা কার্বনযুক্ত ফ্রুক্টোজ 1 বিসফসফেট দুটো যৌগে ভাঙবে। এটাও 3 কার্বনযুক্ত হবে, এটাও 3 কার্বনযুক্ত হবে। দুটো ফসফেট রয়েছে এখানে, একটা ফসফেট এখানে আসবে, একটা ফসফেট এখানে আসবে। তাহলে যে দুটো যৌগ তৈরি হবে, 3 কার্বনযুক্ত যে যৌগ দুটো তৈরি হবে, সেই যৌগগুলোর মধ্যে একটা নাম হচ্ছে গ্লিসারেল ডিহাইড। গ্লিসারেল ডিহাইড, ঠিক আছে, গ্লিসারেল ডিহাইড। কিন্তু এই গ্লিসারেল ডিহাইড কত কার্বন রয়েছে, কটা কার্বন রয়েছে, 3টা কার্বন রয়েছে। এই গ্লিসারেল ডিহাইডের সঙ্গে একটা ফসফেট যুক্ত রয়েছে। সেই ফসফেটটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। সেই জন্য এটার নাম হয়ে যাবে 3-ফসফো গ্লিসারেল ডিহাইড। যেহেতু 3 নম্বর কার্বনের সঙ্গে একটা ফসফেট যুক্ত থাকবে, সেই জন্য তার নাম হয়ে যাবে 3-ফসফো গ্লিসারেল ডিহাইড, ঠিক আছে। আর এই দিকে আরেকটা 3 কার্বনযুক্ত যে ফসফেটযুক্ত এবং 3 কার্বনযুক্ত যে আরেকটা যৌগ তৈরি হবে এখান থেকে ভেঙে গিয়ে, সেটাকে কি বলা হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। সংক্ষেপে লিখলাম ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, ঠিক আছে। এটা অ্যালডোলেজ নামক উৎসেচকের সাহায্যে ভাঙবে। অ্যালডোলেজ নামক উৎসেচকের সাহায্যে ভেঙে দুটো যৌগে রূপান্তরিত হবে, ঠিক আছে। আর এরা পরস্পরের ইন্টারচেঞ্জ করতে পারবে। কারা, এই যে 3-ফসফোগ্লিসালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এই দুটো পরস্পরের ইন্টারচেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এবং এখানে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে আইসোমার, ঠিক আছে। আইসোমারেজ উৎসেচকের সাহায্যে 3-ফসফোগ্লিসাইড মানে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট 3-ফসফোগ্লিসাইডে কনভার্ট হতে পারবে। বোঝা গেল কথাটাকে। এবার এই 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে গ্লাইকোলাইসিসের পরবর্তী ধাপগুলো কন্টিনিউ হবে। বোঝা গেল কথাটাকে। 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে এই ধাপটা এবার কন্টিনিউ হবে। তো এখানে যেটা দেখব আমরা সেটা কি, যে 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে এবার কন্টিনিউশন করব। 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে কি হবে, 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে কন্টিনিউশন হবে। এখানে কি হবে, এখানে ফসফরিক অ্যাসিড H3PO4 অংশগ্রহণ করবে, ঠিক আছে। আর ডিহাইড্রোজেনেজ নামক উৎসেচকের সাহায্যে এখানে ন্যাড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড অংশগ্রহণ করবে। আর 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে একটা হাইড্রোজেন নিয়ে বেরিয়ে যাবে। তোমরা জানো এই যে জারণ শুরু হলো কিন্তু এখান থেকে, প্রথম ধাপ জারণটা এখান থেকে, যে কোনো পদার্থ থেকে বা কোনো বস্তুর সঙ্গে যদি অক্সিজেন যদি যুক্ত হয় তখন সেটাকে কি বলবো, জারিত হওয়া। বা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় সেটাও জারিত হওয়া। এখানে হাইড্রোজেন একটা ন্যাডের সঙ্গে হাইড্রোজেন একটা বেরিয়ে গেল। 3-ফসফোগ্লিসালডিহাইড এবার রূপান্তরিত হবে 1,3 মানে একসঙ্গে একটা, তো 3-ফসফোগ্লিসালডিহাইড মানে কি, একটা তো ফসফেট ছিলই, আর ফসফরিক অ্যাসিডের মধ্যে ফসফেট এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড। এখানে কিন্তু জারিত হলো 3-ফসফোগ্লিসাইডের থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এবার এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হবে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এখান থেকে একটা ফসফেট তাহলে বেরিয়েছে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড মানেটা কি, যে এর সঙ্গে দুটো ফসফেট রয়েছে। এবার এখান থেকে একটা ফসফেট বেরিয়ে যাবে। ফসফেট বেরিয়ে গেলে সেই ফসফেটকে কে ধরবে, এডিপি ফসফেটকে ধরে কি তৈরি করবে, এটিপি। এখানেও কাইনেজ একটা উৎসেচক, এবং যেটা তৈরি হবে সেটা হবে কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তী ধাপে কিসে কনভার্ট হবে, নেক্সট ধাপে কি হবে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড
এখান থেকে তৈরি হবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিচ্ছু না, শুধু 3 নম্বর পজিশন থেকে ফসফেটটা 2 নম্বর পজিশনে আসবে, সেই জন্য বলবো কি বলবো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কিসে রূপান্তরিত হবে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে কি রয়েছে, একটা ফসফেট যুক্ত রয়েছে 2 নম্বর কার্বনে, সেই জন্য তার নাম 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এবার এখানে কি হবে, এই ফসফেটটাও বেরিয়ে যাবে। ফসফেট যদি বেরিয়ে যায় তাহলে এখানে আবার এডিপি অংশগ্রহণ করবে আর এটিপি তৈরি হবে, আর 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড, যার ফর্মুলা হচ্ছে CH3COCOOH, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তো আমি একটা জায়গায় বলেছিলাম না যে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট ভেঙে গিয়ে দুটো যৌগে রূপান্তরিত হচ্ছে, 3-ফসফোগ্লিসালডিহাইড আর একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, যেটাকে ঢ্যাপ বলা হয়। এটা পরস্পরের সঙ্গে আবার ইন্টারচেঞ্জ করতে পারে। এই জায়গা থেকে কন্টিনিউ হয়ে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড। আবার এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, এখান থেকেও কিন্তু আবার এই পথে এসে পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তার মানে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু কিন্তু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এটা মাথায় রাখতে হবে। 1 অণু গ্লুকোজ থেকে এই যে এটা ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে 1 অণু পাইরুভিক অ্যাসিড, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট থেকে 1 অণু পাইরুভিক অ্যাসিড, টোটাল 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, ঠিক আছে। আর এই প্রক্রিয়াতে 2 অণু এটিপি কিন্তু তৈরি হয়েছে, যদিও প্রথমে 2 অণু এটিপি লেগেছিল, আমরা হিসাবটা দেখব পরে থেকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সময় নেই, নেক্সট বাকি যেটা থাকলো সেটা নেক্সট ক্লাসে সেটাকে করে দেবো। তোমরা এটাকে পড়বে, বুঝবে, যদি কোথাও অসুবিধা থেকে থাকে, ঠিক আছে। আমার নাম্বার দেওয়া থাকলো এখানে 9593957461। যদি কোনো রকমের কোশ্চেন, কোনো রকমের প্রবলেম, আর তোমাদের কিন্তু একটা কোশ্চেন আমি বলেছি কিন্তু, মানে তোমাদের প্রশ্ন দিয়ে রেখেছি কিন্তু, সেটা তোমরা কিন্তু আমাকে উত্তর দেবে এটাতে, ঠিক আছে। যেটা বললাম, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, আমাকে জানাবে। যে কোনো রকমের কোশ্চেন, কোনো রকমের প্রবলেম যদি হয়ে থাকে জানাবে, চেষ্টা করবো উত্তরটা দেওয়ার, ঠিক আছে। আজকে তাহলে এখানে শেষ করছি, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে।